আজকে আমরা যে ক্লাসটা আপনাদেরকে করাবো সেটার নাম হলো স্ক্যাফোল্ডিং ইরেক্টর অথবা স্ক্যাফোল্ডার। আপনারা কি স্ক্যাফোল্ডিং ইরেক্টর অথবা স্ক্যাফোল্ডার? নেক্সট, স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং কি? স্ক্যাফোল্ডিং হলো এক ধরনের অস্থায়ী মাচা। স্ক্যাফোল্ডিংটা হলো এক ধরনের অস্থায়ী মাচা। এই যে চিত্রে দেওয়া আছে এটা কি একটা অস্থায়ী মাচা, এটা কিন্তু পার্মানেন্ট না। তাহলে আপনারা বলতে পারেন এটা অস্থায়ী, তাহলে এটা কিসের জন্য বানানো হয়েছে? এটা ধরেন কোনো একটা কাজ করার জন্য, যেই কাজটা আপনি সহজেই রিচেবল না, যেটা সহজেই কাজ আপনি করতে ফ্যানটা আপনি এখন চেঞ্জ করবেন। আমাদের বাংলাদেশে আমরা কি করব, টেবিল আনবো, টেবিলের উপরে চেয়ার দ্বারা করবো, তার উপরে উঠে আমরা ফ্যানটাকে চেঞ্জ করব। কিন্তু বিদেশে এবং কোনো সেফটি প্রজেক্টে তারা এটা করে না। তারা কি করে, তারা ওইখানে একটা স্ক্যাফোল্ডিং এর স্ট্রাকচার বানাবে, তারপর ওইটার উপরে যে লোকগুলো উঠবে তাদেরকে ফুল বডি হার্নেস পরাবে, ফুল বডি হার্নেস পরাইয়া ওইটার উপর উঠাইয়া তারপরে ফুল বডি হার্নেসের যে দুইটা অ্যাঙ্করেজ হুক থাকে, স্ন্যাপ হুক, ওই হুক দুইটা যথাস্থানে অ্যাঙ্করেজ করাইয়া তারপরে তাদেরকে কাজ করাবে। সেজন্য এখানে বলা হয়েছে স্ক্যাফোল্ডিং এক ধরনের অস্থায়ী মাচা যা কাজের সুবিধার্থে ব্যবহার করা হয় এবং কাজ শেষে খুলে ফেলা হয়। যাহারা স্ক্যাফোল্ডিং এর কাজ করে, যারা স্ক্যাফোল্ডিং এ কাজ করে তাদেরকে বলা হয় স্ক্যাফোল্ডিং ইরেক্টর অথবা স্ক্যাফোল্ডার। স্ক্যাফোল্ডিং ইরেক্টর অথবা স্ক্যাফোল্ডার। যেমন যে যেই পেশায় কাজ করে তাকে তো সেই পেশার যে একটা নাম আছে সেই পেশার নামটা বলে ডাকা হয় না? যেমন কেউ যদি স্কুলে শিক্ষকতা করে তাকে কি বলে? মাস্টার বলে না গ্রামগঞ্জে? তারপরে জমিতে যে কাজ করে তাকে কি বলে? কৃষক বলে। যে দোকানদারি করে তাকে কি বলে? এই দোকানদার, কেমন আছো? তারপরে যে হাল চাষ করে তাকে কি বলে? তাকেও তো কৃষক বলে বা হালি বলে বা চাষি বলে, এরকম বলে না? সেই রকম যার যার পেশা তার তার নাম আছে। যেহেতু আপনাদের পেশা হবে কি, এই ট্রেনিংটা করার পরে আপনাদের পেশা হবে স্ক্যাফোল্ডিং এ কাজ করা, সেহেতু আপনাদেরকে বলা হবে স্ক্যাফোল্ডিং ইরেক্টর অথবা স্ক্যাফোল্ডার। স্ক্যাফোল্ডিং গঠন করাকে বলা হয় ইরেকশন করা। যেমন ধরেন এখানে স্ক্যাফোল্ডিং স্ট্রাকচারটা নাই, এখন এখানে মালামাল আইনা নতুন করে বানানো হবে। যেমন ওইখানে যে মালামালগুলো সাজানো আছে, এখন ওই মালামাল দিয়ে নতুন করে স্ক্যাফোল্ডিং একটা স্ট্রাকচার বানাতে হবে, ওইটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং ইরেকশন করা। ওইটাকে বলা হয় কি? ইরেকশন করা। ও কোনো কম্পোনেন্ট সংশোধন করাকে বলা হয় রেকটিফাই করা। যেমন এই যে একটা স্ক্যাফোল্ডিং চিত্রে যে দেখানো আছে, ছবিতে একটা স্ক্যাফোল্ডিং আছে না? এই স্ক্যাফোল্ডিং এ ধরেন এইখান থেকে একটা লেজার ছুটে ফেলাইছে, বা একটা টোবোর্ড ছুটে ফেলাইছে, বা একটা ব্রেসিং ছুটে ফেলাইছে। কারা ছুটাইছে? অন্য গ্রুপ যারা কাজে আসছে তাদের সুবিধার জন্য তারা যে কোনো একটা কম্পোনেন্ট এখান থেকে ছুটে ফেলাইছে। তো যখনই ছুটে ফেলাবে তখন কি হবে? এটা কি আনসেফ হয়ে যাবে না? এখন যখন আনসেফ হবে, একজন সেফটি পারসন আসবে, সে এসে দেখবে যে এখানে আনসেফ, তখন আপনার যে স্ক্যাফোল্ডিং এর যে ট্যাগ থাকবে, এই যে ট্যাগ আছে এইটাকে বলা হয় গ্রিন ট্যাগ, এবার এই সেটকে বলা হয় ইয়েলো ট্যাগ, এবং এইটা যেইটার ভিতরে ঢুকবে সেটাকে বলা হয় হোল্ডার অথবা রেড ট্যাগ। এরকম ট্যাগ আছে, তখন কি করবে? তারা এই ট্যাগটা নিয়ে যাবে, উঠিয়ে তারা ট্যাগটা নিয়ে স্ক্যাফোল্ডিং এর সুপারভাইজার আছে তাদেরকে ফোন দিবে, তাকে ফোন দিবে যে ভাই আপনার অমুক এরিয়ায় একটা স্ক্যাফোল্ডিং পুরোপুরি আনসেফ, আমি সেটা ছুটিয়ে নিয়েছি। কেন ছুটিয়ে নিয়েছেন? ওইখানে একটা গার্ডরেল মিসিং বা একটা টোবোর্ড মিসিং, ওইটাকে সেভ করে আমার থেকে ট্যাগ নিয়ে যান। ওইটা যখন আবার একজন ইরেক্টর তো যাবে ওইটা লাগাতে, যখনই লাগাতে যাবে তখনই ওই যে লাগাতে গেল ওইটাকে বলা হয় কি করা? রেকটিফাই করা বা মডিফাই করা। এবং খুলে ফেলাকে বলা হয় ডিসমেন্টল করা। এবার এখানে ধরেন কাজ শেষ, এখানে যে একটু কাজ ছিল, কাজ করা শেষ, এবার এটাকে খুলতে হবে না? খুলে আবার মালামাল সাজাই সুজাই রাখতে হবে না যার যার জায়গা মতো? সেই খুলে ফেলাকে বলা হয় কি? ডিসমেন্টাল। তাহলে আমরা কি শিখলাম? ইরেকশন করাকে বলা হয়, ইরেকশনের বাংলা কি? গঠন করা। আর রেকটিফাই এর বাংলা কি? সংশোধন করা। আর ডিসমেন্টালের বাংলা কি? খুলে ফেলা। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম: ইরেকশন, মডিফাই বা রেকটিফাই, তারপরে ডিসমেন্টাল। বুঝতে পারছি তো? কম্পোনেন্ট বলতে মানে যে কোনো একটা মেটাল বা যে কোনো একটা কম্পোনেন্ট শব্দের অর্থ হলো উপাদান। যে কোনো একটা উপাদান এখান থেকে সরাই ফেলাইলো, তখনই তো আনসেফ হয়ে যাবে।
এটা হতে পারে একটা ব্রেসিং, হতে পারে একটা বোর্ড, হতে পারে লেডার, যে কোনো কিছু ছুটে গেলে তাদের কাজের সুবিধার্থে। যেমন ধরেন এখানে রড ডুবাচ্ছে একজন লোক, কিন্তু যে আমার যে গার্ডেলটা দেওয়া আছে গার্ডেলের জন্য তাদের অসুবিধা হচ্ছে, তারা গার্ডেল ছুটিয়ে পাশে রাইখে দিল, কিন্তু পরবর্তী তারা কাজ ছেড়ে যাওয়ার সময় তাদের ওইটা লাগাই যাওয়ার কথা, কিন্তু তারা এটা লাগাই গেল না, তখন তো আনসেফ হয়ে যাবে। বিশেষ দ্রষ্টব্য, স্ক্যাফোল্ডারদের সদা সদা সর্বদা ফুল বডি হার্নেস পরিধান করতে হবে। কেন? নো, শুধু সেফটির জন্যই না, কারণ কি, তারা হলো সম্মুখ যোদ্ধা। সম্মুখ যোদ্ধা মানে কি, যেমন একজন ডাক্তার, একজন ফায়ার ব্রিগেডার, ফায়ার ডিফেন্স যারা চাকরি করে, তারপরে বর্ডার গার্ডে যারা সব করে, তারপরে সেনাবাহিনী, তাদের কিন্তু দেখবেন একজন যে ডাক্তার তার গলায় সবসময় কিন্তু টেলিস্কোপ থাকে। তারপরে যে একজন ফায়ার ব্রিগেডার তারা কিন্তু সবসময় রেডি থাকে একটা সেট, যে ফোন পাওয়ার সাথে সাথে বের হয়ে যাবে। তারা যারা বর্ডার গার্ড তাদের কিন্তু সবসময় এরকম থাকে, এই আঙুলটা সবসময় টিগারে থাকবে আর রাইফেলটা এরকম থাকবে সবসময়। কেন? যখন তখন শত্রু আক্রমণ করতে পারে। ঠিক তেমনি স্ক্যাফোল্ডাররা তেমন। স্ক্যাফোল্ডাররা সম্মুখযোদ্ধা কি বললো, তাদের কাজ সবসময় ভাই উপরে, নিচ থেকে তারা শুরু করতে করতে উপরে উঠে যায়, আবার যখন ভাঙতে হবে তখন উপর থেকে ভাঙতে হবে। তো কাজ করতে 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 কোন সময় সে উপরে উঠে যাবে সে তো খেয়াল রাখবে না। এই জন্য সদা সর্বদা তাদেরকে ফুল বডি হার্নেস পরে রাখতে হবে, যাতে করে যখনই কাজে উঠবে তখনই যাতে অ্যাঙ্করেজ করতে পারে। অ্যাঙ্করেজ করার সঠিক নিয়ম কোথায়? এই হচ্ছে কি বললেন, এই ব্যারিয়ার আর নো, অ্যাবভ অফ শোল্ডার, কাঁধের উপরে। কাঁধের উপরে শক্ত স্থানে হার্নেস অ্যাঙ্করেজ করতে হবে, এবং যেখানে অ্যাঙ্করেজ করবেন আপনি হার্নেসের হুক দুইটা, সেই জায়গাটা ক্যাপেবল থাকতে হবে 2275 কেজি। তার মানে 2275 কেজি যেমন ওই জায়গাটায় বহন করতে পারে, এরকম একটা জায়গায় আপনার হার্নেসটা অ্যাঙ্করেজ করতে হবে। নেক্সট, স্ক্যাফোল্ডিং হ্যাজার্ড। হ্যাজার্ড শব্দের অর্থ কি? বিপদ। স্ক্যাফোল্ডিং এর যদি আপনি কাজ করতে যখন যাবেন তখন আপনার সাথে কি কি বিপদ ঘটতে পারে, বা স্ক্যাফোল্ডিং এ যারা কাজ করবে তাদের কি কি বিপদ হইতে পারে। ফলিং ফ্রম হাইট, উপর থেকে পড়ে যেতে পারে। ওইখানে বসেন ভাই। ফলিং ফ্রম হাইট, উপর থেকে পড়ে যেতে পারে। উপর থেকে পড়বে কখন? এই যে এই ব্যক্তিটা চিত্রে দেখানো হচ্ছে, এই ব্যক্তিটা এখান থেকে পড়ে যাচ্ছে না, কিন্তু এই ব্যক্তিটা কেন পড়তেছে আমরা এই কারণটা জানতে পারতেছি? এট ফার্স্ট সেখানে তার টপ রেল নাই। সেকেন্ড, সে হার্নেস পড়ছে ঠিকই, কিন্তু তার হার্নেসে কোনো লাইনার নাই, কোনো হুক নাই। তাকে উচিত ছিল কি এখানে হার্নেসটা হুক করা, একটা ভালো হার্নেস পরে এখানে হার্নেস দুইটা হুক করা, হার্নেসের হুক দুইটা এখানে অ্যাঙ্করেজ করা, আর এখানে গার্ড রেল ইনস্টল করা। এবার যদি ওখানে সে গার্ড রেল নাও থাকতো, যদি পড়তো সে ঝুলে থাকতো, কিন্তু এখন কি হচ্ছে, তার গার্ড রেলও নাই এখানে, তার হার্নেসও নাই, সে তো এখান থেকে পড়ে যাবে। এবার ওইটা রোধ করতে হলে আমাকে কি করতে হবে? প্রপার হার্নেস পড়তে হবে এবং গার্ড রেল ইনস্টল করতে হবে। তারপর কি আছে? ফলিং অবজেক্ট, উপর থেকে পড়ন্ত বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়া। এখন উপর থেকে পড়ন্ত বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত আপনি না হবেন না। যেমন আপনি ধরেন আমি উপর থেকে আঘাতপ্রাপ্ত হব কিভাবে? আমি এখানে স্ক্যাফোল্ডিং কাজ করতেছি, আমার উপরে তো স্ক্যাফোল্ডার আছে, অন্য কোনো লোক তো নেই, আমি আঘাতপ্রাপ্ত কিভাবে হবে? হ্যাঁ, আপনি ওই স্ক্যাফোল্ডার দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হবেন। কিভাবে আঘাতপ্রাপ্ত হবেন? উপরে কাজ করতেছে তার হাত থেকে একটা টুল সুইটা পড়ে গেল, একটা স্পানা তার হাত থেকে সুইটা পড়ে গেল। এখন স্পানা যখন সুইটা পড়ে যাবে, সেটা পড়বে কোথায়? কার মাথায় পড়বে? যে নিচে থাকবে তার গায়ে পড়বে না। এবার ওটা পড়া বিরত রাখবো কিভাবে? লাইনার ব্যবহার করতে হবে, যেটাকে বলা হয় রশি, বাংলায় দড়ি লাগাই রাখতে হবে। যেমন এই স্পানার এইখানে একটু দড়ি লাগাইলাম, আর এইখানে এক মাথা লাগাইলাম, এক মাথায় স্পানের সাথে রাখলাম, এক মাথা আমার বডির সাথে লাগাইলাম, যে কোনো সাইডে। এবার যদি আমার হাত থেকে সুইটা পড়েও যায়, এটা তো নিচে আর পড়বে না, ঝুলে থাকবে। এই একটা গেল পদক্ষেপ। আর একটা পদক্ষেপ কি, আপনাকে কি করতে হবে? প্ল্যাটফর্মে অবশ্যই টো বোর্ড ইনস্টল করতে হবে। যেমন ধরেন এই যে প্ল্যাটফর্মটা, এখানে কি করছি আমি?
বোর্ড দেই নেই, এখন এটা এখান থেকে পড়ে যাচ্ছে না। জি কিন্তু আমি যদি এখানে একটা বোর্ড দিতাম, এটা পড়ার সুযোগ ছিল? জি না। এটা কি বলে, টো বোর্ড। রোবট এই টো বোর্ড দিলে এটা পড়ার সুযোগ ছিল? তাইলে আমাদেরকে যদি ফলোইং অবজেক্ট রোধ করতে হয়, আমাদেরকে অবশ্যই প্রত্যেকটা টুলসের সাথে লাইনার ব্যবহার করতে হবে এবং টো বোর্ড ইনস্টল করতে হবে প্ল্যাটফর্মের চতুর্দিকে। নেক্সট, স্ক্যাফোল্ড স্ট্রাকচার কলাপস। আমরা যে স্ক্যাফোল্ডিং এ মাচাটা বানাইলাম, ওই মাচাটা পড়ে যেতে পারে না? জি কিভাবে পড়তে পারে? প্রথম কারণ, ওইটা এমন একটা জায়গায় আপনি ইরেকশন করছেন যেখানে বালু, এবং ওই বালুগুলো ভালোভাবে কম্প্যাক্ট করা না। যখনই ওইখান থেকে পানি প্রবাহিত হবে, ওই আপনার পোস্টের নিচ থেকে বালু সরে যাবে না? সরে গেলে কি হবে? তখন এটা ধসে যাবে না? এবার ওই দশাটা পুরোপুরি দশত না যদি আপনি সেখানে আউট ট্রিগার অথবা টাই ব্যাক ইউজ করতেন। আউট ট্রিগার কোনটাকে বলে? যেমন ধরেন আমরা দেশ গ্রামে অনেক গাছ দেখছি না, যেই গাছের সাথে ধরেন গাছটা হেলে গেছে, তখন আমরা ঠেকনা দিই না গাছে? টানা টানা না, ঠেকনা। ওই ঠেকনাকে বলা হয় আউট ট্রিগার। আর যেখানে আউট ঠেকনা দেওয়ার জায়গা নেই, তখন কি করেন? একটা গাছের সাথে আর একটা গাছ টানা দিয়ে রাখেন না? ওই টানাকে বলা হয় টাই ব্যাক। হ্যাঁ, যদি আপনি সেখানে এই স্ক্যাফোল্ডিং স্ট্রাকচারে টাই ব্যাক, যেমন এই যে স্ক্যাফোল্ডিং স্ট্রাকচারটা পড়ে গেছে, এখানে যদি টাই ব্যাক ইউজ করতো বা টানা ইউজ করতো, তাহলে কি স্ক্যাফোল্ডিংটা পড়তো? পড়তো না। নেক্সট, স্লিপ ও ট্রিপ। স্লিপ শব্দের অর্থ কি? পিছলে যাওয়া। ট্রিপ শব্দের অর্থ হোঁচট খাওয়া, মানে কোনো কিছুর সাথে বাইজে পড়ে যাওয়া। আপনার কাজের সাইট আপনি যদি সুন্দরভাবে পরিপাটি না রাখেন, মালামাল গুছাই না রাখেন, হাউস কিপিং করে না রাখেন, তাহলে আপনি হাঁটা চলার সময় আপনি পড়ে যাবেন না কোনো কিছুর সাথে বাইজা? এবার আপনি ধরেন একটা মাল নিয়ে আবার উপরে উঠতেছেন, উপরে ওঠার সময় আপনি সাথে করে, এই যে দেখেন এই ব্যক্তিটা কি করতেছে, সাথে করে কি করতেছে, একটা মেটাল উপরে উঠতেছে নিয়ে। তাহলে এখন উনি এই স্টেপ সাইডে আর একটা স্টেপ ওনা ধরতে হবে না? এখন উনি ধরবে কিভাবে? ধরতে গেলে তো পড়ে যাবে, স্লিপ করে পড়ে যাবে না? তো আমাদের লেডার, এই যে লেডারে যে উনি উঠতে আছে, লেডারে ওঠার সঠিক নিয়ম কি জানেন? লেডারে ওঠার সঠিক নিয়ম কি? তিন হাত বা তিন হ্যাঁ, ওইটাকে কি বলে? 3 পয়েন্ট কন্টাক্ট। এটা কি বলে? 3 পয়েন্ট কন্টাক্ট। বলেন তো আমাদের শরীরে কন্টাক্ট পয়েন্ট কয়টা টোটাল? 4টা। 2টা হাত, 2টা পা। আপনি যখন হাঁটেন কয়টা কন্টাক্ট পয়েন্ট ব্যবহার করেন? দেখান তো 2টা হাইটে। ব্যবহার করেন কয়টা? হাঁটার সময় কয়টা ব্যবহার করেন? হাঁটার সময় কেন একটা ব্যবহার হয় না কন্টিনিউয়াসলি? দেখেন তো হাইটা, একটু প্র্যাকটিক্যালি হাঁটেন। না হবে, হাঁটেন না, একটু ওঠেন, হাঁটেন। কয়টা? 2টা। ভাই 2টা তো আপনার আছে, কিন্তু আপনি ব্যবহার করতেছেন কয়টা? একটা ব্যবহার করতেছেন না। 2 পায়ের উপরে আপনি হাঁটতে পারতেছেন? একটা জায়গায় আর একটা পাড়া দেন না, তাহলে কয়টা ব্যবহার হচ্ছে? একটা ব্যবহার হচ্ছে না। আপনাদের আছে 2টা, ব্যবহার করতেছেন একটা। আর যখন একটা সিঁড়িতে উঠবেন তখন আপনাদের আছে কয়টা? 4টা। 2টা হাত, 2টা পা, কিন্তু আপনারা ব্যবহার করবেন কয়টা? 3টা। হয় 2টা হাত একটা পা, নয় 2টা পা একটা হাত। এটাকে বলা হয় 3 পয়েন্ট কন্টাক্ট। অবশ্যই লেডার দিয়ে ওঠার সময় এইটা মেনটেন করে চলতে হবে, এবং লেডার দিয়ে ওঠার সময় উপরে কোনো মালামাল নিয়ে ওঠা যাবে না। তাহলে এবার প্রশ্ন করতে পারেন যে তাহলে মালামাল উঠাবো কিভাবে? মালামাল উঠাবেন, সামনে দেখা আছে পুলি, পুলি দিয়ে রশি দিয়ে টেনে টেনে মাল উঠিয়ে দেবেন। নেক্সট, ইলেকট্রিকিউশন। ইলেকট্রিকিউশনে কি আছে? এবার স্লিপার ট্রিপে দেখেন এই যে একটা রয়ে গেছে, এই যে এই লোকটা ময়ের মানে মাসার উপরে লেডার দিছিল, লেডারের উপরে কাজ করতেছিল, স্লিপ খেয়ে পড়ে গেল। ইলেকট্রিকিউশনে কি বলছে? বৈদ্যুতিক শক। এই যে স্ক্যাফোল্ডিং এই লোকটা দেখেন কি করছে, বারবিকিউ হইতেছে। কেন হইতেছে? উনি একটা ইলেকট্রিক ডিভাইস আনছে এবং সেটার তার উনি কি করছে, একবারে মানে স্ক্যাফোল্ডিং উপরে মানে পুরো বিছাই দিছে। এখন ধরেন আমার একটা কাজ প্রয়োজন হবে, স্ক্যাফোল্ডারদের কারেন্ট কখন প্রয়োজন হয়? যে ট্যাগ লাইন মানে দিতে, আপনার টাই ব্যাক দিতে ওয়াল ফুটো করা লাগবে না? ওয়াল ফুটো করতে ড্রিল মেশিন আনা লাগবে না? তখন তো কারেন্টের লাইন আনাই লাগবে। কারেন্টের লাইন আনার পরে
ওই তারগুলো যাতে আপনার স্ক্যাফোল্ডিং এর সাথে সরাসরি সংস্পর্শে না আসে, এই জন্য কি করতে হবে, এস হুক ব্যবহার করতে হবে। এই যে আমরা ফ্যান টানি না, ফ্যানের উপরে যে এস হুক থাকে না, ওই এস হুক ব্যবহার করতে হবে এবং ওইটা থাকতে হবে কি ইনসুলেশন করা, অপরিবাহী। হ্যাঁ, যাতে বিদ্যুৎ প্রবাহিত এটা হতে না পারে। এখন আপনি বলতে পারেন বিদ্যুৎ প্রবাহিত হবে কি, আমি তো তার আনছি ভাই, আপনার তারে যে লিকেজ আছে কিনা আপনি কি শিওর? লিকেজ থাকতেই পারে, সেই জন্য ওইটা বাইরে অ্যাঙ্করেজ করে রাখতে হবে এস হুকটা, ওইটার সাথে বাকি তারগুলো জুড়ে রাখতে হবে যাতে করে আপনার বিপদের কোনো আশঙ্কা নাই। এই যে 5টা বিপদ, এই 5টা বিপদ যদি আপনি চিহ্নিত করতে পারেন স্ক্যাফোল্ডিং এর কাজের সময় এবং ওইটার ঝুঁকিগুলোকে যদি আপনি কমাই ফেলতে পারেন, আমি আশা করি আপনাদের কোনো বিপদ আপদ হবে না। নেক্সট, একজন স্ক্যাফোল্ড ডিরেক্টরের দায়িত্ব ও কর্তব্য। আপনি একজন স্ক্যাফোল্ডার হিসেবে আপনার দায়িত্ব ও কর্তব্যগুলো কি কি? তাকে অবশ্যই হতে হবে বৈধ সার্টিফিকেটধারী, মানে আপনাদের বৈধ সার্টিফিকেট থাকতে হবে। একটা সার্টিফিকেট দরকার, কপি করে নিয়ে গেলেন, কাজ জানেন না, কিছুই হবে না। তার অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই যে আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল আপনার থিওরি পড়াচ্ছি, আপনার এই 2-3 দিন প্র্যাকটিক্যাল করছেন মাঠে, আপনাদের কি অনুভব, মানে অনুভবটা কি? পারবেন না? তাহলে এখন এই যে আপনারা যে 3-4 দিন যাবত স্ক্যাফোল্ডিং মানে প্র্যাকটিক্যালি কাজগুলো করতেছেন, আপনাদের একটা অভিজ্ঞতা গেদার হচ্ছে না? আপনি বুঝতে তো পারতেছেন যে আমরা কিভাবে কাজটা করব, কোনটাকে কি বলে, ঠিক সেই রকম অভিজ্ঞতা থাকতে হবে। কাজের পূর্বে কাজের নির্দিষ্ট জায়গা পর্যবেক্ষণ করতে হবে, যেখানে আপনি কাজটা করবেন সেই জায়গাটা আগে দেখে আসতে হবে যে জায়গাটা কেমন জায়গা, কি কি ম্যাটেরিয়ালস ওখানে লাগতে পারে, ওইটা লেন্থ কত, উইথ কত, হাইট কত, এবং কোন ধরনের কাজ করবে সে, ওখানে কে কাজ করবে, সব কিছু দেখে পরে মালামাল নিয়ে কাজ শুরু করতে হবে ব্যারিকেড দিয়ে। কাজের জায়গার চারপাশে ব্যারিকেশন করতে হবে, সাথে সাইনেজ ডিসপ্লে করতে হবে। শুধু আপনি বেড়া দিলেন তা না, ওখানে হার্ড ব্যারিকেড এবং সফট ব্যারিকেড দুইটাই আপনি একটা দিতে পারেন, কিন্তু সবচেয়ে বেটার হলো হার্ড ব্যারিকেড। স্ক্যাফোল্ডিং এর পাইপ দিয়ে আপনি হার্ড ব্যারিকেড দিয়ে দিলেন। তারপরে কি করতে হবে, এখানে একটা সাইনবোর্ড বানাইতে হবে। সাইনবোর্ডে লেখা থাকবে কি, ডেঞ্জার স্ক্যাফোল্ডিং ইরেকশন ইন প্রোগ্রেস, আনঅথরাইজড পারসন নট অ্যালাউ। ওইটা দেখে অন্য কেউ আর ওইখানে ঢুকবে না। তারপর কি আছে, কাজের পূর্বে গ্রুপের সবাই মিলে সঠিক প্ল্যান করে নিতে হবে। যেমন আপনারা এখন 3-6 জন আছেন না, একটা কাজ করবেন, কাজের পূর্বে আগে করতে হবে সবাই মিলে একটা সঠিক প্ল্যান করবেন যে ভাই আমরা এখানে এই কাজটা করব, আপনি গিয়া পাইপ আনেন, আর আমরা 4 জন এখানে গিয়া মানে সব কিছু ঠিকঠাক কইরা তারপরে কাজটা শুরু করব। এরকম একটা প্ল্যান কইরা পরে কাজটা শুরু করবেন। সমস্ত টুলসে লাইন আর্ট ব্যবহার করতে হবে। সমস্ত টুলসে লাইন আর্ট মানে কি, ওই যে রশির কথা বলছিলাম যে মাল বাইন্ধে রাখতে হবে, ওটা বলা হয় লাইন আর্ট। মালামাল পাসিং এর সময় একই ডিরেকশনে দাঁড়ানো যাবে না। যেমন এই যে এই ব্যক্তিটা দাঁড়ানো আছে, এখন আর একজন ব্যক্তি যদি তার মাথার উপরে দাঁড়ায়, এটাকে বলা হয় একই ডিরেকশন। তাহলে কোন ডিরেকশনে দাঁড়াতে হবে, যেমন এই ব্যক্তিটা এখানে দাঁড়াই আছে, এর অ্যাঙ্গেলে আর একজন দাঁড়াবে, যেমন এরকম অ্যাঙ্গেলে দাঁড়াবে, সোজাসুজি না। তার অ্যাঙ্গেলে কেন দাঁড়াবে, যদি এই যে উপরের জনের হাত থেকে একটা মাল ছুটে যায় তাহলে সেটা খালি জায়গায় পড়তেছে, আমার মাথায় তো পড়তেছে না, এই জন্য অ্যাঙ্গেলে দাঁড়াতে হবে। তারপরে পাসিং এর সময় একে অপরকে সংকেত দিতে হবে। পাসিং এর সময় একে অপরকে সংকেত দিবেন কিভাবে, ডাইকা ডাইকা কনস্ট্রাকশন এরিয়া কাজের সময় শোনা যাবে না। সংকেতটা কিভাবে দিবেন, যেমন ধরেন এই যে এইটা আমি ওনাকে পাস করব, উপরের জনকে পাস করব, এখন উপরে যখন মালটা ধরবে তখন উপরের জন্য কি করা উচিত, নাড়া দেওয়া উচিত। নাড়া দিলে এই যে হাতে টের পাবে না যে হ্যাঁ উনি মালটা রিসিভ করছে, তখন ছেড়ে দেব। এইটাকে বলা হয় সংকেত। এই জন্য এখানে বলা হয়েছে পাসিং এর সময় একে অপরকে সংকেত দিতে হবে। নেক্সট, স্ক্যাফোল্ডারদের প্রয়োজনীয় সরঞ্জাম। একজন স্ক্যাফোল্ডারের প্রয়োজনীয় কি কি সরঞ্জাম দরকার হয় এবং কি কি তার সাথে থাকতে হবে, এটা এখানে দেওয়া আছে। প্রথমটাই কি, ফুল বডি হার্নেস, সেটাকে সেফটি হার্নেস বলে অনেকে চিনে। তারপরে কি আছে, স্পানা, বা এটাকে র্যাসেটও বলা হয়, স্পানা অথবা র্যাসেট অথবা রেঞ্জও বলে অনেকে। তারপর আছে কি স্পানা হোল্ডার বা পাউস, এটার ভিতরে স্পানাই বলে, হ্যাঁ সৌদি ভাষায় কি স্যার এগুলা র্যাসেট বলে মনে হয়।
জরুরি ভাষাগুলো একটু আমাদের বলে দিন কোনটা কি? তারপরে স্পানা হোল্ডার, এটার ভিতরে স্পানা রাখো, ওই দেখেন সাথে কিন্তু লাইনাট আছে। তারপর আছে কি স্পিড লেভেল, স্পিড লেভেলের সাথেও কিন্তু লাইনাট আছে, এগুলো কিন্তু উন্নত মানের লাইনাট। হ্যামার, হ্যামারের সাথেও লাইনাট আছে। মেজারমেন্ট টেপ, ওয়্যার কাটার, লাইনার, ফল অ্যারেস্টার। এই ফল অ্যারেস্টারটা ব্যবহার হয় কোথায়? যেমন যেখানে আপনার হার্নেস হুক করার কোনো জায়গা থাকবে না, যেমন আপনি বিল্ডিং এর আউট সাইডে কাজ করতেছেন, হার্নেস হুক করার জায়গা আছে, তখন ওই ছাদ থেকে একটা রশি নামবে, ওই রশির সাথে এই ফল অ্যারেস্টারটা থাকবে, তারপর এইখানে আপনার হার্নেসটা হুক করে দিবেন। তারপর আছে কি ফল অ্যারেস্টার, এইটা মূলত ব্যবহার করা হয় ছাদের কোনো, যেমন বিল্ডিং এর ছাদে কাজ করতেছেন বা কোনো ইসে রূপে কাজ করতেছেন, তখন এটা আপনি সামনে আগাচ্ছেন আগাইতে পারবেন, কিন্তু যদি একটু থেমে যান সামনে আর আগানো যাবে না, এবং ওটা যদি থপাত করে পরে আপনাকে ধরে বসবে। এটার নাম হলো ফল অ্যারেস্টার বা ফল রেসিস্ট্যান্স। এটাকে ফল রেসিস্ট্যান্স নামেও চিনে, ফল অ্যারেস্টার নামেও চিনে। তারপর আছে পুলি, এই যেইটা বলছিলাম যে এইটা দিয়ে মাল উঠাইতে হবে উপরে, এইটা উপরে বাঁধানো থাকবে, এটার ভিতরে রশি ঢুকানো থাকবে, এবার শুধু এক মাথা টানলে অন্য মাথায় মাল উঠে যাবে। পাইপ কাটার, আপনার পাইপ ধরনের অতিরিক্ত হয়েছে, এইটা ঘুরিয়ে ঘুরিয়ে পাইপটা কাটাই ফেলা যাবে। ক্যারি ব্যাগ, এই ক্যারি ব্যাগ দিয়ে উপরে মালামাল উঠবে। তারপরে টুলস ব্যাগ, এই যে আপনাদের টুলস যেমন বডি হার্নেস, তারপরে আপনার স্পানা, লেবেল, হ্যামার, মেজারমেন্ট টেপ, কাটার, ফল অ্যারেস্টার, এগুলো সব আপনার এই ব্যাগে থাকবে, যেখানে দরকার সেখানে আপনি নিয়ে যাবেন ব্যাগটা। কশন টেপ, এটাকে বলা হয় সফট ব্যারিকেড। কশন টেপ দিয়ে সফট ব্যারিকেড দেওয়া হয়, আর হার্ড ব্যারিকেড দেওয়া হয় স্কাফোল্ডিং এর পাইপ দিয়ে। তারপরে এই যে ডেঞ্জার সাইনবোর্ড, ডেঞ্জার স্কাফোল্ড ওয়ার্ক ইন প্রোগ্রেস, এরকম সাইনবোর্ড থাকবে। আরেকটা সাইনবোর্ড কি আছে? স্কাফোল্ডিং ইনকমপ্লিট, ডু নট ইউজ। তার মানে আপনি ধরেন এখন একটা কাজ ধরতেছেন, ধরেন আপনার রাত্র 8টা পর্যন্ত কাজ, কিন্তু আপনার কাজটা শেষ হবে না, আপনার কাজটা আজকে শেষ হবে না, তখন এরকম একটা সাইনবোর্ড ওখানে ঝুলে দিতে হবে, সেটা দেখে অন্য কেউ আর কাজ করবে না। ওইটার উপরে যাবে না, কাজ করবে না মতো ওইটার উপরে যাবে না। নেক্সট, লাইনারটা কি? লাইনার মানে রশি, যেটা দিয়ে মাল আপনি বাইন্ধে রাখবেন। এবার আছে কি স্কাফোল্ডিং ম্যাটেরিয়ালস, কোন কোন ধরনের স্কাফোল্ডিং ম্যাটেরিয়ালস আছে মানে মালামাল। প্রথমটা আছে কি টিউব অ্যান্ড কাপলার স্কাফোল্ড, আপনারা যেটা দিয়ে এই কদিন কাজ করে আসছেন সেটাকে বলা হয় টিউব অ্যান্ড কাপলার টাইপ। তারপর একটা আছে কি সিস্টেম টাইপ। এই সিস্টেম টাইপটা হলো কি, যেমন টিউব অ্যান্ড কাপলারে একটা পাইপের সাথে আর একটা পাইপ সংযোগ দিতে হলে কাপলার ব্যবহার করতে হয়, আর টিউব অ্যান্ড কাপলারে এরকম না। টিউব অ্যান্ড কাপলার হলো কি, একটার সাথে আরেকটা সংযোগ দেওয়ার জন্য ওইখানে একটা রোস্টেড থাকে, রিং থাকে, ওইটার ভিতরে শুধু পিনটা ঢুকিয়ে হ্যামার দিয়ে বাইরে দিয়ে দেয়, সেট। ওটা সব মাপ মতোই থাকে, গ্রুপ করা আছে। হ্যাঁ ওইটা সব মানে নিয়ম নীতি করা, এটা কাজ খুবই ইজি। সবচেয়ে কঠিন কাজটাই হলো টিউব অ্যান্ড কাপলারের। টিউব অ্যান্ড কাপলারকে যে কাজ জানবে সেই সব মাল দিয়ে সব দিয়ে কাজ করতে পারবে। টিউব অ্যান্ড কাপলারটা হলো স্কাফোল্ডিং এর ভিতরে মাস্টার। তারপর আছে কি ফ্রেম স্কাফোল্ডিং, এটা একটা ফ্রেমের সাথে আর একটা ফ্রেম সংযোগ দেওয়ার জন্য ক্রস ব্যবহৃত হয়। এই যে দেখেন গুনচিহ্নের মতো দুই পাশে দেওয়া না, এটাকে বলা হয় ক্রস। এই একটা ফ্রেমের সাথে আর একটা ফ্রেম সংযোগ দেওয়ার জন্য ক্রস ব্যবহার করা হয়। তারপর কি আছে অ্যালুমিনিয়াম স্কাফোল্ডিং। এই যে অ্যালুমিনিয়াম স্কাফোল্ডিংগুলো যেখানে রাখা আছে, এই অ্যালুমিনিয়াম স্কাফোল্ডিংগুলো মূলত ব্যবহার হয় আপনার বিল্ডিং এর ভিতরে যদি কোনো ছোটোখাটো স্কাফোল্ডিং এর দরকার, যেমন মানে হালকা কাজের জন্য, যেমন মোবাইল স্কাফোল্ডিং বানায় না, যেটা ঠেলে আরেক জায়গা থেকে এক জায়গায় নেয়, ছোট ছোট কাজ করার জন্য স্কাফোল্ডিং বানায় রাখে। এই অ্যালুমিনিয়াম দিয়ে হালকা কাজ হবে, ভারী কাজের জন্য অ্যালুমিনিয়াম স্কাফোল্ডিং না। তারপর আছে কি ব্যাম্বো ও টিম্বার স্কাফোল্ডিং, যেটা আমাদের বাংলাদেশে আছে এবং বিদেশেও আছে এই টিম্বার স্কাফোল্ডিং। এটা দিয়া ওই যে ছোট ছোট বাংলো হাউসগুলো আছে সেগুলো দিয়ে এটা কাজ করা হয়, ব্যাম্বো এবং টিম্বার দিয়ে। এইগুলো হলো সব স্কাফোল্ডিং এর মালামাল। এই মালামাল দিয়ে নেক্সট পরের পৃষ্ঠায় যে আছে 7 ধরনের, এই 7 ধরনের কাজ করা যায়, 7 ধরনের স্থাপনা বানানো যায়। তাহলে এখানে কি লেখা আছে স্কাফোল্ডিং কত প্রকার ও কি কি। স্কাফোল্ডিং মূলত 7 প্রকার, যেমন ইন্ডিপেন্ডেন্ট টাইপ, বার্ড কেস টাইপ, মোবাইল টাইপ, ক্যান্টিলিভার টাইপ, সাসপেন্ডেন্ট টাইপ, প্যাটেন্ট টাইপ, ট্রেস্টল টাইপ। এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট টাইপ। ইন্ডিপেন্ডেন্টটা হলো আপনি লেন্থের দিকে, যেমন এই যে ওয়ালের সাইডে স্কাফোল্ডিং করবেন,
এই দিকে বাড়বে। এই একটা পোস্ট দিলেন, এই একটা পোস্ট, দুইটা পোস্ট দিলেন না, এইদিকে আর কোনো পোস্ট হবে না, ওইদিকে কন্টিনিউ পোস্ট হবে বা এইদিকে কন্টিনিউ পোস্ট হবে, লেন্থের দিকে বাড়বে, উইথের দিকে বাড়বে না, সেটাকে বলা হয় ইন্ডিপেন্ডেন্ট। এটা আবার বলতে পারেন লেন্থে বাড়লো, উইথে বাড়লো, হাইটে কি আর বাড়বে না? অবশ্যই বাড়বে, হাইটে বাড়বে, লেন্থে বাড়বে, উইথ এবং উইথে বাড়বে না, সেটা হলো ইন্ডিপেন্ডেন্ট টাইপ। তারপরটা কি আছে? বার্ড কেস টাইপ। এটা লেন্থ, উইথ, হাইট সব দিকে বাড়ানো যাবে, এটাকে বলা হয় বার্ড কেস টাইপ। যেমন ধরেন এখন আমি বললাম ভাই আপনারা আমাকে এই পুরো রুমটা স্ক্যাফোল্ডিং করে দেন, তখন তো আপনাদের সব দিকে পোস্ট দিতে হবে না, সেটাকে বলা হয় বার্ড কেস স্ক্যাফোল্ডিং। তারপরে কি আছে? মোবাইল টাইপ। যেমন আপনারা যে স্ক্যাফোল্ডিংটা বানাইছেন মাঠে বা এই যে এখানে বানাইছিলেন আপনারা, ওইটার নিচে যদি আমি ওই যে জ্যাক বেসের পরিবর্তে এবার ওইখানে হুইল ঢুকাই দিই, মানে চাকা ঢুকাই দিই, তাহলে তো সেটা মোবাইল টাইপ হয়ে যাবে। আবার এই যে চাকা লাগানো আছে না মোবাইল টাইপ স্ক্যাফোল্ডিং এর, এই চাকার কিন্তু আবার একটা স্ট্যান্ডার্ড মাপ আছে। এই চাকাটা এরকম গোলাকারে সব দিকে 300x300 হইতে হবে, 300x300 থাকতে হবে, এবং চাকাটা কিন্তু চাকায় যে ভিতরে কিন্তু একটা জ্যাক বেসের মতো ঢুকানো থাকে, এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় চাকাটাকে। তারপরে কি আছে? ক্যান্টিলিভার টাইপ স্ক্যাফোল্ডিং। ক্যান্টিলিভার টাইপ মানে অর্ধ ঝুলন্ত। যেমন ধরেন আমি এখানে স্ক্যাফোল্ডিং বানাইছি, এখন এখানেও আমার একটু স্ক্যাফোল্ডিং দরকার, তখন এখান থেকে একটা পাইপ আসবে, এখান থেকে একটা পাইপ আসবে, বাড়তি থাকলো ওইটার উপরে আমি স্ক্যাফোল্ডিং বানাইলাম, নিচে 7 দিয়ে দিলাম, মানে নিচে সাপোর্ট দিয়ে দিলাম, সেটাকে বলা হয় ক্যান্টিলিভার টাইপ। এই যে দেখেন এটাকে, এই দুইটাকে বলা হয় 7। তারপর আছে কি? ইন্ডিপেন্ডেন্ট টাইপ বা সাসপেন্ডেন্ট। এটা হচ্ছে কি? সাসপেন্ডেন্ট টাইপ, সেটা হলো পুরোপুরি ঝুলন্ত স্ক্যাফোল্ডিং। যেমন ইন্ডিয়ার হাওড়া ব্রিজ পুরোপুরি ঝুলন্ত না, নদী এই পারে আছে ওই পারে আছে, মাঝখানে কোনো সাপোর্ট আছে, ওইটা হলো সাসপেন্ডেন্ট। তারপরে যদি অনেক জায়গায় দেখবেন ব্রিজের নিচে, তারপরে গার্ডারের নিচে স্ক্যাফোল্ডিং বানায় কাজ করতেছে, ওগুলো কিন্তু সাসপেন্ডেন্ট স্ক্যাফোল্ডিং। স্ক্যাফোল্ডিং এর ভিতরে সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজ হলো এই সাসপেন্ডেন্টের কাজ। এইগুলা মানে উপরে উঠে কি বানানো লাগবে নাকি উপরে উঠে? উপরেটা বানানো যায়, নিচে উপরে থাকতে হবে। এই স্ক্যাফোল্ডিং এর ভিতরে এই যে সাসপেন্ডেন্ট এবং ক্যান্টিলিভার, এই দুইটা স্ক্যাফোল্ডিংকে বলা হয় স্পেশাল স্ক্যাফোল্ডিং। এই দুইটাকে বলা হয় স্পেশাল স্ক্যাফোল্ডিং। এবং এই দুইটা কাজ যারা বিগিনার মানে একবারে নতুন ফ্রেশার, তাদেরকে দিয়ে এই দুইটা কাজ কখনো করাবে না। এই দুইটা কাজ কারা করবে? যারা স্ক্যাফোল্ডিং এর সবচেয়ে ভালো এক্সপার্ট, তারাই করবে। বুঝতে পারছেন? হ্যাঁ, যারা পুরাতন। তো আপনাদের ভয়ের কোনো কারণ নাই। এই স্ক্যাফোল্ডিং এর কাজ ভাই, স্ক্যাফোল্ডিং এর কাজ এমন একটা কাজ, এটা কোনো শক্তির কাজ না। আপনার গায়ে শক্তি আছে, আপনি ভেঙে চুরে ফেলাবেন, পারবেন না আপনি স্ক্যাফোল্ডিং এর কাজ করতে। আপনার থাকতে হবে, জানতে হবে কৌশল। যেমন মাঠে পাইপ দেখছেন না, ওরকম 6 মিটার পাইপ কিন্তু আমি দাঁড়া করাই এই পর্যন্ত আনতে পারি। আমার এই পর্যন্ত পাইপ থাকবে, আমি এখানে উঠে জয়েন দেবো, ওই 6 মিটার পাইপ। তো সব তো কৌশল। তো এখানে ভয় বা জোরের কিছুই নেই। যেই কাজগুলো স্ক্যাফোল্ডিং এর রিস্কি, সেই কাজগুলো যারা এক্সপার্ট তারাই করবে। আবার একসময় আপনারও এক্সপার্ট হয়ে যাবেন কাজ করতে করতে, তখন আপনারও ওরকম রিস্কের কাজ করতে হবে, এই কাজ কি, এগুলো তো আমি পারি, দেয় করে দিই, এরকম আপনারও হয়ে যাবেন। কিন্তু এখন যে করতেছেন, আপনাদেরকে দিয়ে কোনো হাই স্ক্যাফোল্ডিং করানো হবে না, আপনাদেরকে দিয়ে ছোটোখাটো স্ক্যাফোল্ডিং করানো হবে, যেমন 2 তলা 3 তলা স্ক্যাফোল্ডিং এরকম। বড় কাজগুলো আপনাদের করাবে না। বড় কাজগুলো আপনাদেরকে কখন দিবে? যখন আপনারা এই কাজটার সাথে পরিচিত হয়ে যাবেন, যে হ্যাঁ কাজগুলো কিছুই না, এক্সপিরিয়েন্স হয়ে গেছে আপনাদের, তখন বড় কাজগুলো দিবে। তাও আপনাদেরকে একারে দিবে না, আপনাদের সাথে আরও এক্সপার্ট ওয়ার্কার থাকবে, তাদেরকে আপনারা অনুসরণ করবেন, তাদের কাছ থেকে শিখবেন, শিখতে 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 এক পর্যায়ে আপনিও এক্সপার্ট হয়ে যাবেন। তখনও যারা আবার নতুন যাবে বাংলাদেশ থেকে, তখন আপনারা তাদের সাথে মানে তারা আপনাদেরকে ফলো করবে। এখন যেহেতু আপনারা যে আবার অন্যকে ফলো করবেন, আবার নতুন যারা যাবে পরে তারা আপনাকে ফলো করবে, এরকমই তো নিয়ম। তারপরে কি আছে? প্যাটার্ন টাইপ। প্যাটার্ন টাইপ মূলত এরকম সিঁড়ির মতো দেখতে হয়, কিন্তু প্যাটার্ন টাইপ স্ক্যাফোল্ডিংটা ব্যবহার করা হয় কোথায়? যেখানে ভারী ভারী কাজ হবে, যেমন এই স্ল্যাব ডালাই হবে, ব্রিজের নিচে ডালাই হবে, তখন ওখানে প্যাটার্ন টাইপ স্ক্যাফোল্ডিং বানানো হয়। এবং ওইটার লেন্থ উইথ খুব কম থাকে, 800 900 অথবা 300 400 অথবা 600 900 অথবা 1200 900 এরকম থাকতে পারে লেন্থ, হাই এবং উইথ।
এবং হাইটও কমাই দেয়। কেন দেয়? কারণ এটার উপরে ভারী কিছু বসবে সেই জন্য। তারপরে কি আছে ট্রেস্টল টাইপ, এটা একবারে হালকা কাজের জন্য, এটা শুধু ওই যে বাসা বাড়িতে রাখে, এই উপরে একটু কাজ করা লাগবে, এইটা নামানো লাগবে, সেইটা নামানো লাগবে, সেটার জন্য এরকম একটা স্ক্যাফোল্ডিং বানানো হয়, সেটাকে বলা হয় ট্রেস্টল টাইপ স্ক্যাফোল্ডিং। তাহলে আমরা কত প্রকার স্ক্যাফোল্ডিং দেখলাম? 7 প্রকার। কি কি? ইন্ডিপেন্ডেন্ট টাইপ, বারকেস টাইপ, মোবাইল টাইপ, ক্যান্টিলিভার টাইপ, সাসপেন্ডেড টাইপ, প্যাটেন্ট টাইপ, ট্রেস্টল। স্ক্যাফোল্ডিং কম্পোনেন্টের কিছু চিত্র। স্ক্যাফোল্ডিং কম্পোনেন্টের কিছু চিত্র কি দেওয়া আছে এখানে দেখেন? শোল বোর্ড, তারপর আছে কি বেস প্লেট, তারপর আছে জ্যাক বেস, তারপর আছে ইউ জ্যাক, তারপর আছে প্লাঙ্ক অথবা বোর্ড, দুইটার একটা, প্লাঙ্কও বলা হয় অথবা বোর্ডও বলা হয়। তারপরে আউট ট্রিগার, তারপর আছে কি আউট ট্রিগার, ওই যে আউট ট্রিগারের কথা বলছিলাম না। তারপর আছে টাই ব্যাক, ওই যে দেখেন টাই ব্যাক ওয়ালের সাথে দিয়ে দিছি, দেখছেন? তারপর আছে কি বক্স টাই, এবার আপনার টাই ব্যাক দিতে পারেন নাই, তারপর আউট ট্রিগার দিতে পারেন না, এবার আপনার পাশে ধরেন একটা কলম আছে, ওইটার সাথে পাইপ দিয়ে বাইন্ধে দিলেন, ওইটাকে বলা হয় বক্স টাই। তারপর আছে সেফটি নেট, এই সেফটি নেট কেন দেওয়া হয়? পাখি ঢুকবে, মশা ঢুকবে না, তাহলে কেন দেওয়া হয়? এটা দেওয়া হয় এই কারণে, আপনি ভিতরে যে কাজ করতেছেন ওই ভিতরের কাছে ডাস্ট এবং ময়লা, পাথর, লোহা, লক্কর এগুলো কি বাইরে পড়তে পারে না? বাইরে পড়লে কি হবে? অপর পৃষ্ঠে যে থাকবে তাকে আঘাত করবে না, এই জন্য এই নেট দিয়ে আবরণ দিয়ে দেওয়া হয় যাতে করে ভিতরের কোনো মালামাল বাইরে না পড়ে। তারপরে মাঙ্কি ও স্টেপ লিডার, এই যে প্রথম যেটা আছে এটাকে বলা হয় মাঙ্কি লিডার। মাঙ্কি লিডার কেন বলা হয়? যে বাদরের মতো বাইরে বেয়ে উঠতে হয়, সেজন্য এটার নাম হলো মাঙ্কি লিডার। তারপর আছে কি স্টেপ লিডার, এটা পাড়া দিয়ে ওঠে, এটা হলো স্টেপ লিডার। আর পরেরটা হলো স্ক্যাফোল্ডিং বিম। এই বিমটা দরকার হয় কখন জানেন? ওই যে বলছিলাম না স্পেশাল স্ক্যাফোল্ডিং। স্পেশাল স্ক্যাফোল্ডিং কি? স্পেশাল স্ক্যাফোল্ডিং সাসপেন্ডেড অ্যান্ড ক্যান্টিলিভার, মনে থাকে না কেন? সাসপেন্ডেড অ্যান্ড ক্যান্টিলিভার স্ক্যাফোল্ডিং, এই যে সাসপেন্ডেড করতে গেলে বা ক্যান্টিলিভার করতে গেলে এই স্ক্যাফোল্ডিং বিমের প্রয়োজন হয়। নেক্সট, স্ক্যাফোল্ডিং কাপলার ও লোড ক্যাপাসিটি। স্ক্যাফোল্ডিং কাপলার মূলত বহু ধরনের হয়ে থাকে, এখানে কিছু ধরন তুলে ধরা হলো এবং তার নিজ নিজ একটা ধারণ ক্ষমতা যা আছে কত কেজি সেটাও তুলে ধরা হলো। প্রথমটা আছে কি ফিক্সড কাপলার অথবা রাইট অ্যাঙ্গেল কাপলার অথবা ডাবল কাপলার, এটাকে ফিক্সড কাপলার বলে অথবা রাইট অ্যাঙ্গেল কাপলার বলে অথবা ডাবল কাপলার বলে। তাহলে এই ফিক্সড কাপলারের এক একটা কাপলারের ধারণ ক্ষমতা আছে 610 কেজি। এই ফিক্সড কাপলারটা কখন কোথায় লাগাতে হয়? এই ফিক্সড কাপলারটা শুধু লাগাতে হবে হরিজেন্টালি ভাবে 90 ডিগ্রি, একটা পাইপের সাথে আর একটা পাইপ যখন কানেকশন হবে তখন ফিক্সড কাপলারের প্রয়োজন হয়। তারপরে সুইবেল কাপলার, এই সুইবেল কাপলার বা মুভিং কাপলার, এটার ধারণ ক্ষমতা 610 কেজি। এটা কখন দরকার হয়? যখন কোনো 45 ডিগ্রি বা কোনো অ্যাঙ্গেলে আপনি কোনো পাইপ লাগাবেন, শুধু 45 ডিগ্রি না, কোনো অ্যাঙ্গেলে আপনি যখন কোনো পাইপ লাগাবেন তখন আপনার এইটার দরকার হবে। তারপরে কি আছে পুটলক কাপলার, এইটা মূলত ব্যবহার করা হয় ওই যে আপনারা বোর্ড ব্যারিয়ার দিয়েছেন না, লেডার গ্যাপের আগে একটা পাইপ দিয়েছেন না মাঝখান দিয়ে বোর্ড ব্যারিয়ার, ওই বোর্ড ব্যারিয়ার লাগাই এটা দিয়ে, কিন্তু বোর্ড ব্যারিয়ার এটা দিয়ে লাগাইলে পরে একটা গ্যাপ থেকে যায়, সেই জন্য এই কাপলার দিয়ে লাগানো হয়। আবার এই পুটলক কাপলার দিয়ে টো বোর্ডও বাঁধা যায়। তারপর আছে কি প্লাঙ্ক অথবা বোর্ড কাপলার, এই যে এইটা দুইটা প্লাঙ্কের মাঝে ঢুকাইয়া নিচে যে আপনার ব্যারিয়ার থাকে ওইটার সাথে আটকাই দেয়। কিন্তু এইটার পরিবর্তে আপনারা কি ব্যবহার করছেন? ওয়্যার ব্যবহার করছেন না বান্ধার জন্য। তারপর আছে কি লেডার কাপলার, এই লেডার কাপলার ওই যে সিরিজে আপনারা লাগাইছেন লেডার, ওই লেডার বান্ধার জন্য এই কাপলার ব্যবহৃত হয়। তারপর আছে স্লিপ ও বক্স কাপলার। তবে পুটলক কাপলারের ধারণ ক্ষমতা কত? 63 কেজি। আর বোর্ড কাপলারের ধারণ ক্ষমতা 565 কেজি। আর লেডার কাপলারের ধারণ ক্ষমতা 565 কেজি। এবার আসেন স্লিপ ও বক্স কাপলার। স্লিপ ও বক্স কাপলার, স্লিপ কাপলারও বলতে পারেন অথবা বক্স কাপলারও বলতে পারেন।
এইটা কি করা হয়, এটার কাজ কি, একটা পাইপের সাথে আর একটা পাইপ জয়েন দেওয়া, এটা হোক ভার্টিক্যালি হোক হরিজেন্টালি, মানে শোয়ায়ে জয়েন হোক অথবা খাড়াখাড়ি জয়েন হোক, এটা ব্যবহার করা যায়। এটা ধারণ ক্ষমতা কত, 550 কেজি। পরটা আছে কি জয়েন্ট পিন। এই জয়েন্ট পিনটা ধারণ ক্ষমতা কেন নেই, কারণ এটা আনলিমিটেড, এটা কোনো ধারণ ক্ষমতা বহন করতে পারে না। কেন পারে না, এটা যদি আপনি হরিজেন্টালি জয়েন দেন, ওটার উপরে প্রেসার করার সাথে সাথে এটা একটা ওয়েল্ডিং পয়েন্ট আছে, এটা ভেঙে যাবে। এই জন্য এই পাইপ, এই জয়েন্ট পিনটা দিয়ে মূলত জয়েন দেওয়া হয় ভার্টিক্যালি, মানে খাড়াখাড়ি জয়েন দেওয়া হয়, কখনো হরিজেন্টালি জয়েন হবে না, এটা দিয়ে ভার্টিক্যালি জয়েন হবে। বুঝতে পারছি? তারপরটা কি আছে, বিম কাপলার। এই বিম কাপলারটা প্রয়োজন হয় যেখানে আই বিম থাকে, এইচ বিম থাকে, তার উপরে যদি কোনো কাজ করতে হয় সেখানে। এটা ধারণ ক্ষমতা 550 কেজি অথবা 3000 কেজিও হতে পারে। এটা যদি আপনার মানে এরকম মেটালের হয় তাহলে 550 কেজি। আর যদি ধরেন আপনার এই যে আপনার হাই মেটাল, মানে যে একটা গ্যালভানাইজ করা ইউকে স্ট্যান্ডার্ড, সেটা যদি হয় তাহলে এটা ধারণ ক্ষমতা হবে 3000 কেজি, মানে 3 টন ধারণ ক্ষমতা নিতে পারে। একটা বিম ক্লামে 3 টন ধারণ ক্ষমতা নিতে পারে। তারপর আছে কি রুপিং কাপলার, এটা ছাদে কোনো স্ট্রাকচার বানাচ্ছেন তখন দরকার। তারপরে স্ক্যাফোল্ডিং বিম জয়েন্ট পিন, ওই যে বিম জয়েন্ট দিচ্ছেন না, ওই বিম জয়েন্ট পিন ব্যবহার করার জন্য, এই বিম একটার সাথে একটা জয়েন্ট দেওয়ার জন্য এই পিনটা ব্যবহার করা হয়। বুঝতে পারছেন? নেক্সট, এই যে এই পৃষ্ঠাটাই কিন্তু আপনাদের জন্য মেইন, স্ক্যাফোল্ডিং মেজারমেন্ট, স্ক্যাফোল্ডিং এর মাপ। স্প্যানা, যেটাতে আপনারা কাজ করেন, নাট টাইট দেন, স্প্যানা অথবা রেসেটের লেন্থ 300 মিলিমিটার, বোল্ট সাইজ 17-19 অথবা 17-21 মিলিমিটার থাকে। দুইটা সাইজ থাকে না, দুইটা সাইজ থাকে না, দুই সাইডে 17-19 থাকে অথবা 17-21 থাকে। এবং এটা লম্বায় থাকে কতটুকু, 300 মিলিমিটার। তারপর শোল বোর্ড, ওই যেটা নিচে বিছানো হয়, ওই শোল বোর্ডের লেন্থ, দৈর্ঘ্য থাকে 300 মিলিমিটার এবং উইথ থাকে 225 মিলিমিটার ও থিকনেস থাকে 38 মিলিমিটার। এই শোল বোর্ডের লেন্থ কিন্তু আরো দুইটা আছে, সেটা হলো 400 আর 600, কিন্তু বেশিরভাগই ব্যবহৃত হয় 300, সেজন্য এখানে 300 মিলিমিটার যেটা সেটাই তুলে ধরা হয়েছে। তারপরে গ্রাউন্ড থেকে 150 মিলিমিটার গ্যাপ রেখে ফার্স্ট লেজার ইনস্টল করতে হবে, তারপর ট্রানজম। তার মানে এই যে ভূমি আছে, এই ভূমি থেকে 150 মিলিমিটার গ্যাপ রেখে আপনি প্রথম রানার ইনস্টল করবেন, রানার অথবা লেজার। সৌদি আরবের জন্য রানার এবং ইন্টারন্যাশনালি কি লেজার, এটা ইনস্টল করলেন। তারপরে হবে কি ব্যারিয়ার অথবা ট্রানজম। বুঝতে পারছি? সমতল ভূমি যদি ছাড়া হয় ওই জায়গায়, তাহলে সমতল ভূমি যেখানে ছাড়া হবে, যেখানে উঁচু ভূমি সেইখান থেকে আগে মাপটা নিতে হবে। এবার উঁচু ভূমি থেকে আপনি মাপ নিলেন, দেখলেন যে নিচু যেখানে আসছে সেখানে গ্যাপটা 400-500 হয়ে গেছে, তখন কি করবেন, ওই নিচুতে যদি আর একটা স্টার মানে পোস্ট থাকে, ওই পোস্টের সাথে নিচে আর একটা লেজার ধরাই দিবেন বা আর একটা রানার ধরাই দিবেন। বুঝতে পারছেন? আমরা তো যে মাপ দিছি না, আমরা মাপ দিছি হচ্ছে সোল বোর্ডের উপরে, সোল বোর্ডের উপর থেকে কত, 150, কিন্তু মাপটা হবে অরিজিনাল পৃষ্ঠ থেকে, গ্রাউন্ড ফ্লোর থেকে। সোল বোর্ডের উপর থেকে যদি নেন তাহলে আপনার 125-120 নিলেই হবে। এটা হলো অরিজিনাল নিয়ম। এখন যার যার কাজের ক্ষেত্রে সে একটা গ্যাপ মেনটেন করে রাখে। তারপরে কি আছে, স্ট্রাকচার ইরেকশনের সময় মিনিমাম 300 মিলিমিটার গ্যাপ থাকতে হবে কোনো ওয়াল বা কলাম থেকে। এক কথায় যে কোনো সারফেস থেকে, মানে যে কোনো কিছু থেকে পাশে আপনি স্ক্যাফোল্ডিং স্থাপনা করেন না কেন, সেই স্থাপনা থেকে আপনার 300 মিলিমিটার গ্যাপ রাখতে হবে। এটা হলো কিসের জন্য, নিরাপত্তার জন্য। তারা কি কাজ করবে তাতে আপনি জানেন না, তারা তো শাটারিংও করতে পারে, তাহলে শাটারিং করার জন্য যথাযথ গ্যাপ রাখবে না, তাহলে ওইটার জন্য আপনি 300 মিলিমিটার গ্যাপ রেখে দিলেন। এক স্ট্যান্ড থেকে অন্য স্ট্যান্ডের গ্যাপ ম্যাক্সিমাম 2 মিটার। তার মানে কি, আপনারা বলবেন কি পোস্ট, এক পোস্ট থেকে আরেক পোস্টের গ্যাপ ম্যাক্সিমাম 2 মিটার। এটা দেওয়া হয়েছে 2 মিটার দেওয়া হয়েছে কেন, একটা নিরাপত্তা মেনটেন করে দেওয়া হয়েছে। তার উপরে যদি দেওয়া হয় তাহলে সেটা নিরাপত্তার ভিতরে থাকবে না, সেটা রিস্কি হয়ে যাবে। এক লিফট থেকে অন্য লিফটের গ্যাপ ম্যাক্সিমাম
2 মিটার এক লিফট থেকে অন্য লিফট, মানে কি এই যে একতলা থেকে আর একতলা, যেমন গ্রাউন্ড ফ্লোর থেকে যখন একটা তালা বানায় একটা প্ল্যাটফর্ম লেভেল বানাইছেন না ওইটা, আবার ওই প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্ম বানাবেন না, এইটার মাঝে যে গ্যাপটা ওই গ্যাপটা হলো ম্যাক্সিমাম কত 2 মিটার আর মিনিমাম 1.8 মিটার। তার মানে ম্যাক্সিমাম 2 মিটার আর মিনিমাম 1.8 মিটার। তাহলে আপনারা কোন মাপটা মেনটেন করবেন? 1.8 মিটারটাই, কারণ এটা সহজে রিচেবল, এটা সহজে মানে কাজ করা যায়। আর যদি 2 মিটার দেওয়া হয় তাহলে অনেকেই সেফটি মেনটেন না করে গার্ডরেলের উপরে বা টোবোর্ডের উপরে দাঁড়িয়ে কাজ করতে হবে, সেটা রিস্কি। প্ল্যাটফর্ম থেকে টপ রেল গ্যাপ 1.1 মিটার ও মিড রেল 500 মিলিমিটার। প্ল্যাটফর্ম লেভেল থেকে যে টপ রেলটা ইনস্টল করবেন, টপ রেলের গ্যাপ থাকবে কত 1.1 মানে 1100 মিলিমিটার, আর মিড রেল যেটা মাঝখানে থাকবে সেটা থাকবে 500 মিলিমিটার। টো বোর্ডের হাইট মিনিমাম 150 মিলিমিটার থাকতে হবে। এই যে টো বোর্ড ইনস্টল করতেছেন, টো বোর্ডের এই যে উচ্চতা মিনিমাম 150 মিলিমিটার থাকতেই হবে, বুঝতে পারছি? মিনিমাম প্ল্যাটফর্ম থেকে না, এই যে যেমন এই যে বোর্ডটা এরকম থাকে না, বোর্ডটা এই যে এরকম লাগাবেন না, এইটার এই যে উচ্চতা মিনিমাম 150 মিলিমিটার থাকতে হবে। লেডার 75 ডিগ্রি অ্যাঙ্গেল ও প্ল্যাটফর্মের উপরে মিনিমাম 900 মিলিমিটার বর্ধিত রেখে ইনস্টল করতে হবে। একটা লেডার যখন আপনি ইনস্টল করবেন তখন আপনাকে অবশ্যই 75 ডিগ্রি অ্যাঙ্গেল ইনস্টল করতে হবে। এবং যেমন এই যে প্ল্যাটফর্ম লেভেল এই যে এরকম ডিগ্রিতে অ্যাঙ্গেল করছেন না, এবার এখানে যে একটু বাড়তি আছে, এই বাড়তিটা কেন আছে কোনো কেউ আইডিয়া? এই যে লেডার ইনস্টল করলেন এবং অ্যাঙ্গেল করে ইনস্টল করছেন, এই যে এত প্ল্যাটফর্ম এখানে তো উঠবো, তাহলে এটুকু বাড়তি কেন, এটুকু বাড়তি কেন থাকতে হবে আমার? ওই যে এখানে বলা হয়েছে যে 75 ডিগ্রি অ্যাঙ্গেলে প্ল্যাটফর্ম উপরে মিনিমাম 900 মিলিমিটার বর্ধিত রেখে ইনস্টল করতে হবে। কেন এই 900 মিলিমিটার থাকবে? হ্যাঁ, ধরার জন্য, নিরাপত্তার জন্য। কারণ আপনি বাইরে বেঁকে উঠবেন, এবার আপনি যখন যদি প্ল্যাটফর্ম পর্যন্ত থাকে তাহলে আপনি এবার পাড়া দিয়ে ধরিয়া পিছু উঠবেন, এই জন্য। তারপরে টিউব না সরি ব্রেসিং ইনস্টলের সঠিক নিয়ম কোনটা? 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। বেসিক ইনস্টলের সঠিক নিয়ম হলো 45 ডিগ্রি অ্যাঙ্গেল, এবং বেসিং সব সময় থাকতে হবে কি প্ল্যাটফর্ম টু প্ল্যাটফর্ম। কিভাবে? যেমন এই যে গ্রাউন্ড ফ্লোর থেকে এই যে একটা প্ল্যাটফর্ম লেভেল, এর নিচে থাকতে হবে, যেমন এই নিচে থাকতে হবে একটা প্ল্যাটফর্ম। আবার যখন উপরে যখন আরেক তলা বানাবেন, এখান থেকে আবার একটা বেসিং শুরু হবে ওই প্ল্যাটফর্ম পর্যন্ত, আবার ওইখান থেকে ওই প্ল্যাটফর্ম পর্যন্ত, হ্যাঁ জিগজ্যাগ এরকম থাকতে হবে, বুঝতে পারছি? তারপরে টিউব অথবা এমএস পাইপ, যেটা এই যে টিউব বলে সেটাকে এমএস পাইপ বলে, মিনিমাম 50 মিলিমিটার ও ম্যাক্সিমাম 75 মিলিমিটার বর্ধিত রাখা যাবে। যেমন যে টিউবটা আমি লাগাচ্ছি, যেমন ধরেন বাইরে এই যে একটা টিউব আমি লাগাইতেছি, এখন এই যে বাইরে বাইরে একটু বাড়তি রাখা হয় না, এই বাড়তিটা 50 থেকে 75 রাখা যাবে, মানে মিনিমাম 50 রাখতেই হবে, আর ম্যাক্সিমাম আপনি 75 পর্যন্ত রাখতে পারবেন, তার বেশি রাখতে পারবেন না। তারপরে কি আছে? প্লাঙ্ক অথবা বোর্ড মিনিমাম 75 মিলিমিটার ও ম্যাক্সিমাম 100 মিলিমিটার বর্ধিত রাখা যাবে। এই যে প্লাঙ্ক এবং প্লাঙ্ক লাগাইছেন, এবার এই প্লাঙ্কও অতিরিক্ত 75 রাখা যাবে, অতিরিক্ত কত রাখা যাবে? 100 মিলিমিটার, এবং মিনিমাম 75 রাখতেই হবে। আমরা যেগুলো দিয়ে কাজ করছি এগুলো কিন্তু বড় 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 ওই যে সাইজ ছাড়া যেটা হয় আর কি। তারপরে একজন সুপারভাইজার তার অধীনে 30 মিটার হাইট পর্যন্ত ইরেকশন করাতে পারবে আপনাকে দিয়ে সে তার অধীনে 30 মিটার হাইট পর্যন্ত ইরেকশন করাতে পারবে একজন সুপারভাইজার। কিন্তু তার উপরে যদি কাজ করাতে হয় তার আপনাদেরকে দিয়ে, আপনারা করতে পারবেন যত ইচ্ছে তত, কিন্তু আপনাদেরকে দিয়ে তার যদি কাজ করাইতে হয় তাহলে তার কি লাগবে? এর বেশি ইরেকশন করাতে তার প্রফেশনাল ইঞ্জিনিয়ার ডিজাইন লাগবে, এক কথায় পিইডি, যেটাকে সংক্ষেপে আমরা ড্রয়িং বলেছি। ওই ড্রয়িং থাকলে সে আরো কন্টিনিউ কাজ করাতে পারবে। এখানে কোনো প্রশ্ন আছে কারো? 30 মিটার মানে কয় তলা হইতে পারে? 9 তলা না 6 তলা? 30 মিটার মিনিমাম 10 তলা হবে। হ্যাঁ, আর কোনো প্রশ্ন আছে কারো? ভাই যদি শিখতে হয় তাহলে জানতে হবে। হ্যাঁ, আমরা যে স্যার লেডার ব্যবহার করছি স্যার, সরাসরি স্যার ব্যবহার, ওরকম ব্যবহার করা যায়।
কিন্তু এটার প্রপার নিয়ম হয়েছে অ্যাঙ্গেলে। প্রপার নিয়ম না তাহলে তারা আমাদের দেখা দিবে না কিভাবে করা। প্রপার নিয়মে যদি আবার বাঁধেন ওখানে হ্যাজার্ড থেকে যাবে, বিপদ থেকে যাবে। হ্যাঁ, মানে ওইটাও নিয়ম আছে, খাড়াখাড়িও নিয়ম আছে নিয়ম। তারপর আপনি উপরে ওঠার পরে আপনার একটা দিচ্ছেন না, সেফটি বার দিচ্ছেন না, মাঝখানে যাতে কেউ না পড়ে যায়, এটাও নিয়ম আছে। অ্যাঙ্গেল দিলে তো মেবি আমরা বাঁধতে পারতাম না। না, অ্যাঙ্গেলে দিলে নিচে আবার আপনার একটা দ্বারা করাই দিত পাইপ এক্সট্রা ওদিকে নিয়ে, কারণ লেডার নিচে তো একটা লেডার এরকম দেই, লেডার নিচে একটা সাপোর্ট লাগবে না, ওই সাপোর্টের জন্য ওই যে আপনার নিচে যে ব্যারিয়ার দিয়ে রানার দিচ্ছেন না, রানার থেকে আবার দুইটা পাইপ টাইনে আনতে হবে, দুইটা পাইপ টাইনে এনে আবার ওইখানে আর একটা পাইপ বাঁধতে হইতো, তারপর ওইটার উপর লেডার রাখতে হতো, অনেক কামচাপ। কিন্তু এই যে ডাইরেক্ট যে এরকম ডিগ্রি লেডার এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, অ্যালুমিনিয়াম লেডার। ওই যে আপনাদের এই স্ট্রাকচারটা বাইর করেন সেটা দেওয়া আছে দেখেন প্রথম পৃষ্ঠায়। কিন্তু আপনার বেশি উপরে সোজাগুলো কিন্তু রিস্কি না, রিস্কি না, রিস্কি হবে না, কিন্তু এই যে ই করে বুঝতে হবে। এই দেখেন এই যে লেডারটা এখানে দেওয়া হয়েছে না, এই যে দেখেন এটা কিন্তু ওই যে সিস্টেম আছে, এরকম সিস্টেম আলা লেডার পাওয়া যায়। উপরে কেউ সোজা উঠতে গেলে ওই যে দড়ি ধরে উঠতে হবে। নেক্সট, টিউব অ্যান্ড কাপলার স্ক্যাফোল্ডিং এর মালামালের সাইজ। আপনারা যে আজকে টিউব অ্যান্ড কাপলার স্ক্যাফোল্ডিং দিয়ে কাজ করেছেন সেইটার মালামালের সাইজ কি কি থাকে এই যে দেখতে পাচ্ছেন, একটা চিত্রে দেওয়া আছে, একটা স্ক্যাফোল্ডিং পাইপের বান্ডেল আছে এখানে। এই বান্ডেলটায় 100 পাইপ আছে, 100 পাইপের একটা বান্ডিল বা 50টা পাইপের একটা বান্ডিল, এরকম একটা বান্ডিল থাকে, হয়তো 50টা নয়তো 100টা। এখন ওই বান্ডেলটা আপনার যে কোম্পানির যেখানে মানে স্টোরেজ এরিয়া, ওই স্টোরেজ এরিয়ায় চলে যাবে। স্টোরেজ এরিয়ায় যাওয়ার পরে ওইখানে কিছু কর্মচারীবৃন্দ থাকবে বা কর্মকর্তাবৃন্দ থাকবে, তাদের কাজে শুধু এই পাইপ রিসিভ করার পরে পাইপ কাটবে কি তাদের ইচ্ছা মতো না, কোম্পানির এস্টিমেট অনুযায়ী যে কোনটার সাইজ কোনটা লাগবে এখন সেটা অনুযায়ী। এখন কোন কোন সাইজ কাটা হয় দেখেন, টিউব অথবা এমএস পাইপের লেন্থ থাকে, লেন্থ কোন কোন সাইজে কাটা হয়, 500 মিলিমিটার সাইজ কাটা হয়, 800 কাটা হয়, 1 মিটার কাটা হয়, 1200 কাটা হয়, 1500 কাটা হয়, 2 মিটার কাটা হয়, 2500 কাটা হয়, 3 মিটার কাটা হয়, 4 মিটার, 6 মিটার তো থাকেই, 6 মিটারও কিছু লাগে কারণ মাঝে মাঝে স্ট্যান্ড দেওয়া লাগে, ব্রেসিং দেওয়া লাগে সেই জন্য। তাহলে আমাদের এখানে মালামালের সাইজ থাকে 500 মিলিমিটার, 800 মিলিমিটার, 1 মিটার, 1.2 মিটার, 1.5 মিটার, 2 মিটার, 2.5 মিটার, 3 মিটার, 4 মিটার ও 6 মিটার। এই কয়টা সাইজ অ্যাভেলেবেল থাকে। এখন আপনি বলতে পারেন এই কয়টা সাইজ কি, এখন যদি আপনাদের আমি প্রশ্ন করি এই কয়টা সাইজ কি, মানে যেখান থেকে আনে সেখান থেকে অর্ডার দিয়ে এরকম আনে সাইজ না, স্ক্যাফোল্ডিং কোম্পানি শুধু এই পাইপের বান্ডেল অর্ডার দেয়, বান্ডেল আসার পরে তাদের কারখানায় বা ফ্যাক্টরিতে তারা বা তাদের স্টোরেজ এরিয়া তারা বসে লোক দিয়ে কাটায়, কাটানোর পরে ওই যে কাটার যে শার্প মানে এগুলো আছে, কাটার পরে যেখানে কাটে ওই জায়গাটা খুব ধারালো হয়ে যায়, ওইটাকে আবার গ্রেডিং করে, এটা গ্রেডিং করে তারপর ওইখানে আবার পেন্টিং করে দেয় যার যার ব্র্যান্ড অনুযায়ী, যার ব্র্যান্ডের যেই কালার থাকে। তারপরে এই পাইপের ডায়া থাকে কত, 48 মিলিমিটার। এই পাইপের ডায়া থাকে 48 মিলিমিটার। তারপরে এই যে দেখেন এই যে কাপলার আছে না এখানে, এই কাপলারের ডায়া থাকে কত বলেন তো? ডায়াটা কি মোটা মানে পুরুত্ব? হ্যাঁ, এটা যেমন এই যে আজকে দেখাইছে না, যেমন ধরেন এই যে এটা এই যে মোটা আছে না, এটা কত আছে 48 মিলিমিটার পাইপটা। কাপলার হচ্ছে 48.6। হ্যাঁ, কাপলার ধরতে পারবে 48.6 পর্যন্ত। এবার বলতে পারেন যদি আরো তার বেশি আমার ডায়া যদি মোটা হয় কোনো পাইপের, তখন আমি কি করে পাবো কাপলার? ওই মোটা যে ডায়া পাইপগুলো থাকে ওটার জন্য আবার আলাদা কাপলার আছে। তারপরে কি আছে থিকনেস, থিকনেস বলে কোনটাকে, মোটা সাইজ। এই যে আমি এটা বললাম, এটাকে বলা হয় থিকনেস। পুরু থাকে কয় সাইজের? 3 সাইজের, 4, 5 ও 6 মিলিমিটার। 4 মিলিমিটার, 5 মিলিমিটার ও 6 মিলিমিটার। যেটা 6 মিলিমিটার সেটা সবচেয়ে হেভি, বুঝতে পারছি, কিন্তু অ্যাভেলেবেল থাকে 4 এবং 5। 5টা দিয়েই বেশি কাজ করা হয়, 5 আর 6।
চারটা খুব কম ইউজ করা হয়, চারটা ইউজ করা হয় যে ব্যারিকেড দেওয়ার জন্য। আমরা যেটা দিয়ে কাজ করি ওটা মেবি 2 মিলিমিটার। না, ওটা 5 মিলিমিটার। 5। হ্যাঁ। তারপরে প্লাঙ্ক অথবা বোর্ড, এই যে এইটা চিত্রে যেটা দেখানো আছে ডান পাশে, এটাকে বলা হয় প্লাঙ্ক অথবা বোর্ড বলে, বুঝতে পারছি? এটা হয় এটাকে কি বলা হয় মেটাল প্লাঙ্ক। আবার যেটা কাঠের হয় সেটাকে বলা হয় উডেল প্লাঙ্ক, আবার মেটাল বোর্ড বলে। তাহলে এই যে বোর্ডের, এই বোর্ডের আবার লেন্থে বিভিন্ন সাইজ থাকে। এখন আপনারা প্রশ্ন করতে মানে এই বোর্ডও কি মানে বান্ডিল আকারে আসে তারপরে কাটে? নো, এটা ওই যেই কোম্পানি বানায় তারা সাইজ অনুযায়ী বানায়। তাহলে কোন কোন সাইজ থাকে? 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার, 3 মিটার, সর্বোচ্চ 4 মিটার, এই কয়টা সাইজেরই হয়ে থাকে। উইথ থাকে কত এটা, মানে যে পাশে 225 মিলিমিটার, আর থিকনেস 38 মিলিমিটার, পুরো থাকে 38 মিলিমিটার। বুঝতে পারছি? নেক্সট, সিস্টেম স্ক্যাফোল্ডিং এর মালামালের সাইজ। সিস্টেম স্ক্যাফোল্ডিং মালামালের সাইজ আমি আগে বলে নেই আপনাদেরকে। সিস্টেম স্ক্যাফোল্ডিং কিন্তু আবার 3 প্রকারের হয়। সিস্টেম স্ক্যাফোল্ডিং 3 প্রকার। 1 রিং লক, 2 কাপ লক, 3 কুইক স্টেজ। এই কুইক স্টেজ যেটা, সেটা ইউরোপে বেশি ব্যবহৃত হয়। আর এই যে রিং লক, কাপ লক, এটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বে আছে। তাহলে সিস্টেম স্ক্যাফোল্ডিং কয় প্রকার? 3 প্রকার। কি কি? রিং লক, কাপ লক, কুইক স্টেজ। তাহলে স্টান, এই যে এগুলোকে বলা হয় স্টান, এই যে লেখা আছে এখানে স্টান। আর এগুলো হলো লেজার, এটা প্লাঙ্ক, এটা ব্রেসিং। এটা সব সাইজ বাই সাইজ থাকে, এটা কোনো কাটাকুটি নেই, এটা সব সাইজ বাই সাইজ, এটা কোনো কাপলার ব্যবহার হয় না। তাহলে স্টানের লেন্থ থাকে কত? 0.5 মিটার, মানে 500 মিলিমিটার। তারপরে 1 মিটার, 1.5 মিটার, 2 মিটার, 2.5 মিটার, 3 মিটার ও 3.8 মিটার। এই যে স্টানের সাইজগুলা এই মাপের হয়ে থাকে। তারপরে এই যে দেখেন, এই যে রিং দেখা যাচ্ছে না, রিং, এই এক রিং থেকে আর এক রিং এর গ্যাপ কত জানেন? 500 মিলিমিটার। এক রিং থেকে আর এক রিং এর গ্যাপ 500 মিলিমিটার। আর এইটা, এই যে এটাকে বলা হয় লেজার। এটার কোনো ওই যে মানে ব্যারিয়ার, তারপরে আপনার রানার নাই, মানে এটা যে মানে যখন যেখানে লাগাবেন তখন সেটার আকার ধারণ করবে। এবার আপনি যদি লেন্থে লাগান তাইলে হয়ে যাবে রানার, আপনি যদি উইথে লাগান তাইলে হয়ে যাবে ব্যারিয়ার। মানে এটা পানির মতো, যে পাত্রে রাখবেন সে পাত্রের আকার ধারণ করবে, এটার নাম লেজার, কিন্তু আপনি যেখানে লাগাচ্ছেন সেই স্থানের নাম ধারণ করবে। এবার আপনি যখন আবার ওই যে মিড রেল লাগাবেন, টপ রেল লাগাবেন, লেজারে তো লাগাইতেছেন কিন্তু তখন লেজার থাকতেছে না, তখন ওনার নাম হয়ে যাচ্ছে মিড রেল আবার টপ রেল। নামের পার্থক্য হয়ে গেছে। হ্যাঁ, মানে ওইটা যে স্থান ওই স্থানের নাম ধারণ করে। লেজারের লেন্থ থাকে, এটা লেজার বিভিন্ন লেন্থের হয়। 0.3 মিটার, 0.6 মিটার, 0.9 মিটার, 1.2 মিটার, 1.5 মিটার ও 1.8 মিটার। মানে 300, 600, 900, 1200, 1500, 1800 মিলিমিটার এরকম সাইজের হয়ে থাকে। আপনার যেই কাজের জন্য যেই সাইজটা দরকার, আপনি যদি 2টা পোস্ট দ্বারা করাইয়া পিন ঢুকিয়ে দিবেন, ব্যাস। এটা সবচেয়ে সহজ কাজ। ব্রেসিং এর লেন্থ থাকে 1.8 মিটার, 2.1 মিটার ও 2.6 মিটার, মানে 1800 মিলিমিটার, 2100 মিলিমিটার, 2600 মিলিমিটার। প্লাঙ্ক এর লেন্থ থাকে 1.5 ও 1.8 মিটার, মানে 1500 মিলিমিটার ও 1800 মিলিমিটার, 2টা সাইজেরই হয়। আর এটার উইথ থাকে 2 সাইজের, একটা হচ্ছে 400 আর একটা হচ্ছে 500 মিলিমিটার, 2 সাইজের হয়। থিকনেস 38 মিলিমিটার। বুঝতে পারছি? নেক্সট, স্ক্যাফোল্ডিং ব্রেসিং। ব্রেসিং আপনারা দিয়েছেন না কাজের সময়? কি ব্রেসিং দিয়েছেন, নাম কি বলেন তো? এটা ক্রস ব্রেসিং। এটা ক্রস ব্রেসিং দিয়েছেন আজকে যেটা।
এই পাশে প্লেন বেসিং দিছে, প্লেন বেসিং। প্লেন ব্রেসিং দিছেন, প্লেন হ্যাঁ একটা দিছেন না শুধু এরকম, শুধু একটা এটা শুধু প্লেন ব্রেসিং হবে এটা। আর ক্রস হবে কখন, ওটার উপর যদি আরেকটা দিতে না করলে গুণ চিহ্নের মতো, সেটা হচ্ছে ক্রস ব্রেসিং। আমরা এই পাশে এমনি দিছি হ্যাঁ। একটা, ওই পাশে তাহলে এই যে আবার দেখেন এমনি দিছি। প্লেন ব্রেসিং চিত্র দেওয়া আছে, একটা এরকম দিছেন না, জি এটাকে বলা হয় প্লেন ব্রেসিং। প্লেন বেসিং। আর ব্রেসিং থাকবে সব সময় কোথায় বলেন তো, এটা ফুল করব ব্রেসিং থাকবে সব সময় পোস্ট থেকে আরেক পোস্টে। প্ল্যাটফর্মের নিচে, এক পোস্ট থেকে আরেক পোস্ট অবশ্যই, কিন্তু প্ল্যাটফর্মের নিচে থাকবে, প্ল্যাটফর্মের নিচে। ছবিতে দেওয়া আছে দেখেন, এই যে দেখেন এখানে দেওয়া আছে, এই যে প্ল্যাটফর্ম, এই যে টপ, এই যে টপ রেল, এই যে মিড রেল, ব্রেসিং এর স্থান কোথায়, প্ল্যাটফর্মের নিচে না। সব সময় এইটা নিয়ম, স্ক্যাফোল্ডিং এর নিয়ম হলো ব্রেসিং থাকবে প্ল্যাটফর্মের নিচে, কিন্তু কর্মক্ষেত্রে এগুলো মানা হয় না, একবারে টানা দিয়ে দেওয়া হয়, যা দিয়ে দিলাম। কিন্তু আমাদের যেটা নিয়ম সেটা হলো ব্রেসিং থাকবে সব সময় প্ল্যাটফর্মের নিচে, বুঝতে পারছি। তারপরটা আছে কি নি ব্রেসিং। এই নি ব্রেসিং মূলত দেওয়া হয় যে স্ল্যাব কাস্টিং এর সময়, কারণ এটার উপর হেভি লোড পড়বে সেই জন্য। তারপর আছে জিগজ্যাগ ব্রেসিং, দূরের থেকে এরকম দেখা যাবে, এই পোস্ট থেকে এই পোস্ট উঠবে, আবার এখান থেকে এখানে উঠবে, আবার এরকম এরকম জিগজ্যাগ। এইবার আছে ক্রস ব্রেসিং, এই যে ক্রস ব্রেসিং দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় ক্রস ব্রেসিং। তাহলে ব্রেসিং কয়টা আছে আমাদের, চারটা, প্লেন ব্রেসিং, নি ব্রেসিং, জিগজ্যাগ ব্রেসিং, ক্রস ব্রেসিং, বুঝতে পারছি। নেক্সট স্ক্যাফোল্ডিং ট্যাগ। এই যে আমার হাতে একটা ট্যাগ আছে, আমাদের বইতে যেটা দেওয়া আছে এইটা আর এটা সেম একই ট্যাগ। তাহলে এইটাকে বলা হয় গ্রিন ট্যাগ এই সাইডটাকে, আর এই সাইডটাকে বলা হয় ইউরো ট্যাগ। আর এইটা যেটার ভিতরে ঢুকানো হবে মানে হোল্ডার, সেটা বলা হয় রেড ট্যাগ। তাহলে প্রথমে আছে কি দেখেন স্ক্যাফোল্ডিং ট্যাগের রেড ট্যাগ। যখন স্ক্যাফোল্ডিং স্ট্রাকচার ইরেকশন শুরু হবে এবং যখন আনসেফ থাকবে তখন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন এই যে মালামালগুলো গুছানো আছে, এখন আপনাদের আমি বললাম যে ভাই কাজ শুরু করেন আপনারা, তখন চারদিকে আপনারা বেড়া দিয়ে সাইনবোর্ডটা নিয়ে তারপরে কাজ শুরু করার সময় এই যে রেড ট্যাগটা আছে, এই রেড ট্যাগটা আপনারা ডিসপ্লে করে দেবেন, তার মানে এটা আনসেফ, এখানে অন্য কেউ কাজ করতে পারবে না। আবার যখন ধরেন আপনার এই যে স্ক্যাফোল্ডিং কি হয়েছে, আপনি বানাই দিয়েছেন ঠিক মতোই, এই সবুজ ট্যাগ দেওয়া ছিল, কিন্তু আপনার কোনো এক টিম আইসা কাজ করার জন্য তারা গার্ডেল মার্ডেল বেসিং বেসিং ছুটে ফেলাইছে, এখন এটা অনিরাপদ হয়ে গেছে না, তখন এই সবুজ ট্যাগটা সেফটি নিয়ে যাবে, তখন কিন্তু এই রেড ট্যাগটা ঝুলতে থাকবে। তার মানে যেখানে লেখা আছে দেখেন, ডু নট ইউজ দিস ইকুইপমেন্ট, ইনফরমেশন ট্যাগ ইজ মিসিং, তার মানে এটা আনসেফ, এটা ব্যবহার করা যাবে না। তারপর আছে কি গ্রিন ট্যাগ। যখন স্ক্যাফোল্ডিং স্ট্রাকচার অন্যের কাজের জন্য সেফ থাকবে তখন অবশ্যই স্ক্যাফোল্ড সুপারভাইজার ইন্সপেক্টর স্ট্রাকচার ইন্সপেকশন করে অ্যাপ্লাই করবে। স্ক্যাফোল্ড সুপারভাইজার অথবা ইন্সপেক্টর যিনি থাকবেন তারা ওই স্ক্যাফোল্ডিং স্ট্রাকচারটাকে ইন্সপেকশন করবে। ইন্সপেকশন করার পরে তারা ওইটা সব কিছু দেখবে, মাপ জোপ সব দেখার পরে ওইটাকে তারা একটা এই যে এই গ্রিন ট্যাগটা দিয়ে যাবে, এই গ্রিন ট্যাগ সাইন করে দিয়ে যাবে। এখানে এই গ্রিন ট্যাগে এখানে লেখা থাকবে নাম, এই যে গ্রিন ট্যাগের কি আছে প্রথমে দেওয়া আছে কি লোকেশন, এখানে দেওয়া আছে লোকেশন মানে কোন জায়গাটায় কাজটা হচ্ছে। তারপর আছে কি রেফার্ড বাই, রেফার নাম্বার থাকবে, মানে কয়তলা হবে স্ক্যাফোল্ডিংটা, মানে কয়তলা বানাইছেন, 1 লিফ 2 লিফ না 3 লিফ। তারপরে রিকোয়েস্টেড বাই, কোন কোম্পানি রিকোয়েস্ট করছে, মেন কন্ট্রাক্টর রিকোয়েস্ট করবে অবশ্যই। তারপরে বিল্ড বাই, কোন কোম্পানি বানাইছে, বিল্ড বাইতে কোন কোম্পানি বানাইছে এটা স্ক্যাফোল্ডিং, অন্য কোম্পানি থাকতে পারে। তারপরে ডেট অ্যান্ড টাইম বসাইতে হবে। এরপরে আছে কি ইন্সপেক্টরের সিগনেচার বা ইন্সপেক্টরের নাম, ইন্সপেক্টর কে বা ইন্সপেকশন করবে কে তার নাম, হতে পারে স্ক্যাফোল্ডিং সুপারভাইজার, হতে পারে স্ক্যাফোল্ডিং ইন্সপেক্টর। তারপরে তার সিগনেচার। তারপরে এইখানে আছে কি দেখেন স্ট্রাকচার টু বি ইউজড ফর, এটা কিসের জন্য, মানে কোন ধরনের স্ক্যাফোল্ডিং ব্যবহার করবে, লাইট ডিউটি, মিডিয়াম ডিউটি না হেভি ডিউটি না স্পেশাল স্ক্যাফোল্ডিং। স্পেশাল স্ক্যাফোল্ডিং কোনটাকে বলা হয়,
হ্যাঁ, স্পেশাল স্ক্যাফোল্ডিং কোনটা? স্পেশাল স্ক্যাফোল্ডিং কোনটা? স্পেশাল ক্যান্টিলিভার এন্ড সাসপেন্ডেড। পড়েন না কেন? তাহলে এই যেইটা হবে সেইটাই ঠিক হবে। তারপরে কি থাকবে? রিমার্কস। রিমার্কস এখানে কি লিখতে হবে? আপনাকে লিখতে হবে ওয়্যার ফুল বডি হার্নেস। অবশ্যই আপনাকে ফুল বডি হার্নেস পরিধান করতে হবে। অ্যাট অল টাইম উইথ 100% টাই আপ। সর্বদা আপনার ফুল বডি হার্নেস পরতে হবে এবং উপরে যখন উঠবেন আপনি তখন আপনাকে অবশ্যই 100% টাই আপ, মানে দুইটা হুকে এক জায়গায় করতে হবে। কোথায়? অ্যাবোভ অফ শোল্ডার, কাঁধের উপরে। বুঝতে পারছি? এইটা দিবে। এবার অপর পৃষ্ঠায় কি করবে? আবার এখানে লেখা আছে দেখেন, অপর পৃষ্ঠায় এখানে দেওয়া থাকবে ডেট, টাইম অ্যান্ড সাইন, মানে কোন তারিখ কয়টার সময় সে ইন্সপেকশন করলো এটা এখানে লেখা থাকবে। তারপরে তার সিগনেচার থাকবে। আবার এই ট্যাগটা মেয়াদ শেষ হয়ে যাবে কয়দিন পর? 7 দিন। কবে থেকে 7 দিন? কারণ আজকে কাজ করলাম, কালকে থেকে 7 দিন? নো, আজকে থেকে 7 দিন। আজকে থেকে যেদিন যেই সময়, শুধু দিন না সময়ও। ধরেন এই যে আজকে আমি কয়টা বাজে, এখন বাজে ধরেন 4:30 বা 5টা। এই সময় আমি কি করলাম? সাইন করলাম এখানে, এই তারিখে সিগনেচার করে দিলাম যে এই তারিখে আমি ইন্সপেকশন করলাম। ঠিক ওই সময়ে যতদিন 7 দিন হবে ওই দিন এটা মেয়াদ শেষ। মেয়াদ শেষ হওয়ার পরে ওই যে স্ক্যাফোল্ডিং স্ট্রাকচারটা আছে ওইটা আনসেফ বলে বিবেচিত হবে, যদি এটা আবার পুনরায় ওই ইন্সপেক্টর সাইন না করে। কি করতে হবে? তারপরে কি আছে? ইউরোট্যাগ। ইউরোট্যাগ মানে কি? যখন স্ক্যাফোল্ডিং স্ট্রাকচারে কোনো রেকটিফাই করতে হবে তখন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। যেমন এই যে মানে গার্ডরেল ছুটে দিয়ে গেছে, টোবোর্ড ছুটে দিয়ে গেছে, এখন এটা ইন্সপেকশন করতে হবে, আপনার মডিফাই করতে হবে না? মডিফাই করার সময় এই ট্যাগটা তো এরকম থাকবে, তখন এরকম উল্টাই দিতে হবে। হলুদ মানে কি? ওয়ার্নিং। হলুদ মানে ওয়ার্নিং, সতর্কতা বাণী। এই হলুদ যখন থাকবে তখন স্ক্যাফোল্ডার ব্যতীত অন্য কেউ কাজ করতে পারবে না, এবং রেড যখন থাকবে তখন তো নাই। শুধু গ্রিন যখন থাকবে তখন অন্যরা কাজ করতে পারবে, তাও যদি ভ্যালিড সাইন না থাকে তাহলে তারা কাজ করতে পারবে না। ভ্যালিড সাইন মানে কি? ওই 7 দিনের ভিতরে যদি সাইন থাকে, ধরেন এখন একটা স্ক্যাফোল্ডিং ফুল ফিল নিরাপদ, কোথাও কোনো ভুল নাই, কিন্তু ওইটা এই ট্যাগে সাইন করা হয় না, 10 দিন হয়ে গেছে, ওইটা ওঠা যাবে না, ওটা আনসেফ। বুঝতে পারছি? যখনই ভ্যালিড সাইন থাকবে তখন একজন ওয়ার্কার অন্য গ্রুপ ওইখানে উঠতে পারবে। বোঝা গেছে? তাহলে এই ট্যাগ সম্বন্ধে কোনো প্রশ্ন আছে? নেক্সট। তারপরে ওই যে বলছিলাম সিস্টেম স্ক্যাফোল্ডিং কয় প্রকার? সিস্টেম স্ক্যাফোল্ডিং কয় প্রকার? কি কি? স্যার রিং লক স্ক্যাফোল্ডার, স্ক্যাফোল্ডার না, রিং লক স্ক্যাফোল্ডিং, তারপরে কাপ লক স্ক্যাফোল্ডিং, তারপরে কুইক স্টেজ। মনে থাকে না কেন? এই যে রিং লক, দেখেন এই যে রিং লক, এইটা প্লাঙ্ক, এইটা লেজার, এটা স্টার, তারপরে এইটা ব্রেসিং। এই যে দেখেন এই যে স্টানের সাথে কিভাবে একটা লাগানো হয়েছে লেজার, শুধু পিনটা ঢুকিয়ে দিছে, এবার হ্যামার দিয়ে একটা বাড়ি দিয়ে সেট করে দিবে। এরকম সেট করার পরে দেখতে এইরকম হবে, দেখতে এইরকম হবে। এইটাকে বলা হয় হলো রিং লক স্ক্যাফোল্ডিং। এটা কাজ করা খুব ইজি, সব মাপ যোগ থাকে, শুধু আপনি সাইজ বাই সাইজ লাগাই যাবেন, সব ইজি। লাগানোর পরে শুধু হ্যামার দিয়ে টাস টাস বাড়ি। আর এইটায় প্রত্যেক স্টেপে আপনাকে লেভেল ধরতে হবে, যেমন আপনার টিউব অ্যান্ড কাপলারে প্রত্যেক সময় লেভেল ধরতে হয় না। আর এইটা শুধু আপনি যখন গ্রাউন্ড লেভেল করবেন, মানে ফুটটাই লেভেল করে দিলেন, আর লেভেলের প্রয়োজন হবে না। হ্যাঁ, কারণ নিচে যখন সেট হয়ে যাবে আপনার উপরে সব সমান থাকবে, কারণ এটা তো সব মাপযোগ, ওটা তো মানে ম্যানুফ্যাকচার কোম্পানি থেকে বানানোই, এটা সবচেয়ে সহজ। নেক্সট, কাপলক। এই কাপলকে এইগুলোকে বলা হয় লেজার, আর এইটাকে বলা হয় স্টান। এই যে দেখেন কাপলকের স্টানগুলো এরকম থাকে, আর কাপলকের ভিতরে লেজার এইভাবে লাগে। এই লেজারটা এখানে ইনস্টল করবে, তারপরে এই কাপটা একটা মোচড় দিয়ে উপরে উঠাবে, একটা মোচড় দিয়ে উপরে উঠাবে। যখন এই কাপটা এখানে ঢুকানো হয়ে যাবে, আবার ওটা মোচড় দিয়ে নিচে নামাই দেবে। সিম্পল, এটা একটা লক সিস্টেম আছে।
এটা এডিসিতে আপনার টার্মিনাল থিসিস যারা জব করছে মিরাক্তার গ্রুপে ওরা এটা ব্যবহার করছে। নেক্সট এই যে কুইক স্টেজ, এটাকে বলা হয় কুইক স্টেজ স্ক্যাফোল্ডিং। এটা কুইক স্টেজ কেন? এটা খুব দ্রুত হয় কাজটা। এই দেখেন এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড, তারপর ওই যে জ্যাক বেস, অ্যালুমিনিয়াম এক্সট্রাওয়ে, লেজার, ট্রানজম, তারপরে টোবোর্ড টোবোর্ড ব্র্যাকেট, তারপরে প্ল্যাটফর্ম ব্র্যাকেট, তারপরে ডায়াগোনাল বেস, টাইবার, সব এখানে দেওয়া আছে। এই যে স্ট্যান্ড, এই যে লেজার, এই যে বোর্ড, এটা শুধু ফিটিং। ওই যে রিং লক এক্সট্রা শুধু ফিটিং, শুধু নিচে লেভেল ধরলেই হয়, উপরে আর লেভেল ধরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ সব লক, কারণ একবার যদি আপনি ফাউন্ডেশন মিলাইতে পারেন আপনার আর দরকার নেই। বুঝতে পারছি? নেক্সট স্ক্যাফোল্ডিং হ্যাজার্ড দেখেন। এই লোকটা কি করতেছে, এখানে একটা স্ক্যাফোল্ডিং বানানো আছে, এটা গার্ডরেল, এই সাইডে তো গার্ডরেল নাই, ওই সাইডে গার্ডরেল আছে। উনি ময়ের উপরে দাঁড়াইছে, স্লিপ কেটে পড়ে গেছে, ওনার হার্নেস টার্নেস কিছু নাই, পিপিই পর্যন্ত পরে নাই, আর জুতা পরছে মনে হয় ওনার থেকে বিশাল বড়। তাহলে এইটা কিন্তু একটা হ্যাজার্ড, এরকম কখনোই করা যাবে না। তারপরে এই যে এটাকে বলা হয় ওভারলোড। উনি ইটের এখানে মানে স্তূপ করতেছে, কিন্তু উনি জানে না যে ওনার স্ক্যাফোল্ডিং এর ধারণ ক্ষমতা কত। কি হয়েছে দেখেন, এই যে এখান থেকে বাঁকাই বাঁকাই যেতেছে আস্তে আস্তে, আর এক পর্যায়ে কি করাবে, দুম করে এটা ভেঙে পড়ে যাবে। এরকম ওভারলোড নেওয়া যাবে না স্ক্যাফোল্ডিং এর উপরে। আগে জানতে হবে যে আপনার স্ক্যাফোল্ডিং এর লোড ক্যাপাসিটি কত, কতটুকু নিতে পারবে। যেমন ধরেন একটা স্ক্যাফোল্ডিং এর যে এই যে 4টা স্টানে, 4 স্টানের মাঝে যদি ধরেন নিতে পারে 300 কেজি, 300 কেজি নিলে আপনি সর্বোচ্চ 2 জন লোক উঠাতে পারবেন। একটা বে মানে এক স্টান থেকে আর এক স্টানে, এটা বলা হয় একটা বে। একটা বেতে আপনি সর্বোচ্চ 2 জন লোক উঠাতে পারবেন। যদি সেটা লাইট ডিউটি হয় তাহলে 100 কেজি থাকে, আর 100 কেজির আপনি 50 কেজি মাল উঠাতে পারবেন, 50 কেজি আপনাকে ছাড় দিতে হবে নিরাপত্তার জন্য। এবার যদি হেভি ডিউটি হয় তাহলে আপনাকে ওইভাবে নির্বাচন করতে হবে যে কতটুকু আসছে। ধরেন 500 কেজি আসলো, 500 কেজি আসলে যখন একজন লোক উঠাবেন উপরে, ওই লোক যদি ধরেন 50 কেজি হয় ওজন হয়, তার ধরতে হবে 100 কেজি। কারণ উপরে উঠলে একটা জিনিসের ভার বেড়ে যায়, সেজন্য ডাবল ধরতে হবে ওজন। সেইটা নির্বাচন করে পরে এটা ক্যালকুলেশন করতে হবে যে আমার কতটুকু, কয়জন লোক উঠলো, কতটুকু আছে। বুঝতে পারছি? নেক্সট এই যে স্ক্যাফোল্ডিং এখানে আছে, উনি কি করতেছে, এখানে স্ক্যাফোল্ডিং গোড়াই উনি মাটি করতেছে। তার মানে স্ক্যাফোল্ডিং এখন পড়ে যাবে না, এরকম কখনো করতে যাবে না। আর দুজন কি করতেছে, স্ক্যাফোল্ডিং উপরে বসে দুইজন মানে গল্প করতেছে, বন্ধু আজকে ছুটি শেষে এই জায়গায় যাবো, ওই জায়গায় যাবো, বিরিয়ানি খামু, খিচুড়ি খামু, আর মানে কোল্ড ড্রিঙ্কস পান করতেছে, পান করে ফালাইতেছে কই নিচে, নিচে ফালাইতেছে। এবার নিচে যেখানে ফালাচ্ছে নিচে তো লোক থাকতে পারে, সেটা দ্বারা হিট হবে না, এটা করা যাবে না কখনো। নেক্সট স্ক্যাফোল্ডিং স্ট্যান্ডার্ড, মানে আপনার মাছা যে বানাবেন, মাছার মান, ওই মানটা কিরকম হবে। যেমন আমাদের দেশে যে বিভিন্ন কোম্পানি জিনিস প্রোডাক্ট বানায় না, তারা একটা মান নির্ধারণ করে বানায় না, এবং একটা ধারা নির্ধারণ করে বানায় না যে আমার এইটার মান এই লেভেল রাখতেই হবে, এরকম মান বানায় না। যেমন আমরা যে বাংলাদেশে ওই যে এনার্জি ড্রিঙ্কগুলো খাই, স্পিড, টাইগার, ওগুলো বাংলাদেশের যেটার মান আর বাইরে যেটার যায় সেটার মান কিন্তু এক না, সেটা অনেক উন্নত। এবং বাংলাদেশেরটা আমরা তো বাঙালি, খাইয়ে বাস খালি, তো মান দিয়ে করবি কি তোরা, মান দিয়ে করবি কি। ঠিক তেমনি বিদেশে যে কাজেই তারা করুক, তারা আগে ওটার মানটা নির্ধারণ করে, এবং ওইটার মানের জন্য একটা ধারা থাকে, ওই ধারা মেনটেন, ওই ধারায় লেখা থাকে অমুক পৃষ্ঠায়, অমুক বইয়ের অমুক পৃষ্ঠায়, এই কলামে এই ধারা অনুযায়ী লেখা আছে যে আমাকে এই কোয়ালিটি মেনটেন করে আমাকে এটা বানাতে হবে। ঠিক তেমনি এখানে দেওয়া আছে, দেখেন এই যে স্ক্যাফোল্ডিং যে স্ট্রাকচারটা বানানো হয়েছে, এটার বিভিন্ন দেশের বিভিন্ন ধারা আছে, মানে অমুক বইয়ের অমুক পৃষ্ঠা, অমুক ধারা, অমুক কলামে এটা লেখা আছে, এরকম বানাতে হবে। ওশা হলো একটা আমেরিকান সংস্থা, OSHA, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ অ্যাডমিনিস্ট্রেশন। এটা একটা কোম্পানি, আমেরিকান। ওদের ধারা আছে 29 CFR 1910.27। এই ধারায় এই CFR, এই যে 29 CFR 1910-27, এটা একটা ধারা ওশার। এই ধারায় ওদের লেখা আছে আমাদের স্ক্যাফোল্ডিংটা এই নিয়মে বানাতে হবে।
আপনাকে যদি মানে এরকম কোনো দেশে যেতে হয় যে ওশা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তাহলে আপনাকে প্রশ্ন করতে পারে আমাদের স্ট্যান্ডার্ড কি, তখন এটা মুখস্থ করে বলতে হবে যে ওশা স্ট্যান্ডার্ড এইটা। তারপরটা আছে কি সিঙ্গাপুর স্ট্যান্ডার্ড। সিঙ্গাপুরে কোন মানটা নির্ণয় করে তাদের ধারায় লেখা আছে CP14 1996 ব্র্যাকেট SS 6592020। এই ধারায় 2020 সালে তারা নিয়ম করছে, ওনার নিয়ম করছে 1910 সালে, আর ওনার নিয়ম করছে 1966 সাল থেকে 1996 থেকে 2020 এর মধ্যে এটা নিয়ম করছে তারা। এই নিয়মে আমাদের স্ক্যাফোল্ডিং বানাতে হবে SS 659 2020। তারপর আসছে কি ইউরোপিয়ান ইউনিয়ন EN। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য মানতে হবে EN 128/11/1/2003, এই ধারাটা মানতে হবে। ইউনাইটেড কিংডম BS স্ট্যান্ডার্ড। BS স্ট্যান্ডার্ড আছে কত 1139 অথবা EN 39, এই দুই ধারার একটা ধারা মানতেই হবে। অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড, এদের জন্য আছে AS ফর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড NZS ফর নিউজিল্যান্ড 1576/1/2010, এইটা মানতে হবে, এই ধারায় কাজ করতে হবে, এই নিয়মে কাজ করতে হবে। গল্ফ স্ট্যান্ডার্ড, গল্ফ মানে কোন কোন দেশ, সৌদি আরবিয়া, ওমান, কাতার, তারপরে দুবাই, তারপরে এই মানে গল্ফ কান্ট্রি আন্ডারে যারা পড়ে আর কি, ওই গল্ফের স্ট্যান্ডার্ড কি GS 217/1994। এই যে ধারায় মানে তাদের নিজ নিজ ধারায় আপনার যেই দেশে যাবেন, এবার আপনারা যাচ্ছেন যদি সৌদি যান তাহলে এই ধারায় আপনাদেরকে কাজগুলো করতে, তাদের একটা ধারা আছে। এখন ওই যে আপনাদেরকে শেখানো হয়েছে না পোস্ট, রানার, কিকার, লিফট, এগুলো শেখানো হয়েছে না, এটা কিন্তু এই যে এই ধারায় লেখা আছে যে আমাদের এই যে এটার নাম এইটা বলতে হবে, এইটাই বলতে হবে। যেমন একটা কথা আছে না যে কোনো দেশের গালি কোনো দেশের গুলি, আবার কোনো দেশের গুলি কোনো দেশের গালি, তারা তাদের নিয়মে যেইটা নিয়ম করছে আমাদেরকে সেইটাই মানতে হবে। বুঝতে পারছি তাহলে? নেক্সট, এটা হলো একটা স্ক্যাফোল্ডিং এর ক্যাট ড্রয়িং। ক্যাট ড্রয়িং, এটা একটা ড্রয়িং করা। তাহলে ধন্যবাদ সবাইকে, কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।